আমি আত্মা, এই রুমে আমি থাকি। তুই আমার রুম দখল করেছিস, আমি তোর ঘর মাটকাবো। হাতের লাগেজটা ফ্লোরে রেখে 5 মিনিট ধরে বেল বাজিয়ে যাচ্ছে ইমন, কিন্তু অপর পাশ থেকে কেউ দরজা খুলছে না। আরও কয়েকবার কলিং বেল বাজাতে মিনিট 2 পর একটা মেয়ে এসে দরজা খুলে দিল। আপনি কে? আপনার সাহস তো কম না, আমার বাসার দরজার সামনে দাঁড়িয়ে আমাকেই বলছেন আপনি কে? এটা আপনার বাসা? কিন্তু আমার জানা মতে তো খালার একটা মাত্র মেয়ে আছে, তাও আবার অনেক পিচ্ছি, আর সে হোস্টেলে থাকে। বাসায় তো কোনো কাজের মেয়েও নেই শুনেছি। কি আমাকে আপনার কাজের মেয়ে মনে হয়? আরে এবার আমি আবার কখন তা বললাম? আই, আপনার মতলবটা কি বলেন তো? আর এই বস্তাগুলো কি আপনার? হ্যাঁ আমার, কিন্তু এগুলো তো বস্তা না। আমার মনে হয় আপনার চোখের সমস্যা রয়েছে। যান গিয়ে রুবি খালাকে ডাকেন। মেয়েটা দাঁতে দাঁত চেপে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর আবারও দরজা খুলে গেল। এবার রুবি খালা এসেছে। ইমন তার খালার পায়ে সালাম করে বলল, কেমন আছো খালা? অনেক ভালো, তুমি কেমন আছো? ভালোই ছিলাম, কিন্তু তোমাদের বাসার কাজের মেয়েটা মুড খারাপ করে দিয়েছে। তুমি কার কথা বলছো? বাসায় তো আমি আর তিথি ছাড়া কেউ নেই। তিথি? হ্যাঁ, ওই তো তিথি। কিরে, তুই দূরে দাঁড়িয়ে কেন? এখানে আয়। তিথি তার আম্মুর পাশে দাঁড়িয়ে রাগী চোখে তাকালো ইমনের দিকে। ইমন কিছুটা অস্বস্তি নিয়ে বলল, ঠিক আছে, আমার রুমটা দেখিয়ে দাও, অনেক ক্লান্ত লাগছে, গোসল করতে হবে তো। তিথি, তুই ইমনকে তোর পাশের রুমটা দেখিয়ে দে, আর ট্যাবে পানি ভরে ফ্রিজ থেকে কিছু আইস নিয়ে দিবি। ছেলেটা অনেক দূর থেকে এসেছে, ঠান্ডা পানিতে একটু ভালো লাগবে। তিথির পেছন পেছন রুমে আসলো ইমন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে যান, এটাই আপনার রুম। লাগেজটা নিয়ে ভেতরে চলে গেল ইমন। তিথি নিজের রুমে এসে রাগে ফুঁসতে লাগলো। ইচ্ছে করছে ফ্রিজের বরফগুলো দিয়ে ছেলেটার মাথা ফাটিয়ে দিতে। তার বাসায় এসে তাকে বলে কিনা কাজের মেয়ে। যে করে হোক এর একটা বিহিত করতেই হবে তাকে। গোসল শেষে ফ্রেশ হয়ে খেতে আসলো ইমন। তিথি বুদ্ধি করে ইমনের সামনের চেয়ারটায় চুইংগাম লাগিয়ে দিয়েছে, কিন্তু ইমন চেয়ারটা ঘুরে অপর পাশে তার খালার কাছে বসলো। তিথি বাম হাতের আঙুল মুষ্টিবদ্ধ করে ডান হাতে লাগালো। তিথিকে দাঁড়িয়ে থাকতে দেখে তার আম্মু জোর করে তাকে সামনের চেয়ারটায় বসালো। কোনো মতে খাবারটা শেষ করে রুমে চলে আসলো তিথি। নিজের প্ল্যানে নিজেই ফেসে গেছে। জামার সাথে চুইংগাম লেগে বিশ্রী অবস্থা হয়ে গেছে। নিজের ওপরে এখন রাগ হচ্ছে তার। জামাটা চেঞ্জ করে আরেকটা পরে নিল। জ্যামে আটকা 10 ঘন্টা জার্নি করে ভীষণ ক্লান্ত লাগছে ইমনের। শরীরটা বিছানায় নেতিয়ে পড়ছে। বিছানায় হেলান দিয়ে বই পড়তে পড়তে একসময় ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙল তখন রাত 12টা বাজে। সন্ধ্যাবেলায় ঘুমিয়েছিল। হঠাৎ একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। বিছানা থেকে উঠে দাঁড়াতেই রুমের দরজাটা হঠাৎ করে ফাঁক হয়ে গেল। ড্রিম লাইটের হালকা আলোয় একটা লম্বা ছায়া এসে পড়ল তার পায়ের সামনে। মুখ তুলে সামনে তাকাতে সাদা পোশাকে একটা মেয়ে ভয়ানকভাবে হাসি দিল। চুলগুলো এলোমেলোভাবে মুখের উপর ছড়ানো। ইমন কিছু না দেখার ভান করে বিছানায় বসল। সামনে তাকিয়ে বলল, আচ্ছা বলেন তো, আপনি ভূত নাকি পেতনি? মেয়েটা লম্বা সুরে বলল, আমি আত্মা, এই রুমে আমি থাকি। তুই আমার রুম দখল করেছিস, আমি তোর ঘর মটকাবো। সেটা তো বুঝলাম, কিন্তু আত্মার পায়ে স্যান্ডেলটা কোন কোম্পানির? কথাটা শুনে তাড়াতাড়ি পায়ের দিকে তাকালো মেয়েটা, মানে তিথি। কিন্তু তার পায়ে কোনো স্যান্ডেল নেই। মুখ তুলে সামনে তাকিয়ে দেখলো কেউ নেই। কোথায় গেল লোকটা? হঠাৎ পিঠে কারো স্পর্শে চমকে উঠে পেছনে তাকালো। ইমন তার মুখে হাত দিয়ে বলল, আত্মারা কি মানুষ দেখে ভয় পায়? তিথি মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে বলল, আপনি আমাকে চিনলেন কি করে? আগে বলো, তুমি কি সত্যি তিথি নাকি তিথির আত্মা? ইস, আত্মা পাত্তা কিছুই না, আমি তিথি। তাহলে এতক্ষণ আত্মা হওয়ার অভিনয় করছিলে কেন? কই না মানে সাকার বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। কি বুঝেছেন? সেটা তোমার না জানলেও চলবে। এখন রুমে গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। তিথি ইমনের রুম থেকে বেরিয়ে বারবার নিজেকে ধিক্কার দিচ্ছে। তোকে দিয়ে কিচ্ছু হবে না তিথি, ভয় দেখাতে গিয়ে নিজেই ভয় পেয়ে বসে আছিস। ইমনকে সায়স্তা করে নিয়ে ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল তিথি। পরদিন রেডি হয়ে কলেজে যাচ্ছে ইমন। নিজের কলেজ ছেড়ে এই নতুন পরিবেশে নতুন কলেজে আজ তার প্রথম দিন। রবি খালা অবশ্য আজকে কলেজে যেতে নিষেধ করেছিল, কিন্তু ইমন সেটা শোনেনি। রিক্সা নিয়ে 20 মিনিটের মাথায় কলেজ গেটে নামলো। ক্যাম্পাসের ভেতরে যেতেই একদল ছেলে তাকে ঘিরে ধরল। তাদের মধ্য থেকে একজন বলল, কোথায় যাচ্ছ ভাইয়া? ক্লাসে যাচ্ছি। ক্লাস তো করবেই, তার আগে আমাদের ক্লাসটা করে নাও। আপনাদের ক্লাস মানে? আপনারা কি স্যার? আমরা স্যার না ভাইয়া, আমরা তো স্যারের বাবা।
এখন দয়া করে আমাদের কাজটা করে দাও। কি কাজ? এই তো লাইনে এসেছো। শোনো, তুমি এখান থেকে সোজা সামনে বিল্ডিং করিডোরে চলে যাবে, তারপর সেখান থেকে ডান দিকে ঘুরবে, দেখবে কয়েকটা মেয়ে আছে। হ্যাঁ, তাদের মধ্যে প্রিয়া নামের মেয়েটাকে লেটারটা দিবে। আমার মনে হয় আপনি গেলে ভালো হবে, আপনি আমার চেয়ে ভালো চিনবেন। যা বলেছি তাই কর, না হলে কান ধরিয়ে দাড়ি করে রাখবো। ইমন আর কিছু না বলে লেটারটা হাতে নিল। ছেলেগুলোর কথা মতো সেখানে যেতে একদল মেয়ে চোখে পড়ল তার। সবগুলো মেয়ে অনেক স্মার্ট আর সুন্দরী, দেখেই বোঝা যাচ্ছে এরা বড়লোক ঘরের আদরের দুলালি মেয়ে। মেয়েগুলোর সামনে গিয়ে ইমন বলল, আপনাদের মধ্যে প্রিয়াকে? চোখ তুলে ভ্রু কুচকে তাকালো মেয়েগুলো। তাদের মধ্যে থেকে একজন বলল, তুই চিনিস প্রিয়াকে? মেয়েটার তীক্ষ্ণ কণ্ঠ আর ধারালো চাহনিতে ইমন কিছুটা ভরকে গেল। অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এই লেটারটা প্রিয়া নামের মেয়েকে দিতে বলেছে। কে দিতে বলেছে? আমি চিনি না, ওইখানে একদল ছেলে আছে তারা। ঘাড় ঘুরিয়ে পেছনে ইশারা করে বলল। মেয়েটা বিদ্যুৎ গতিতে হাত থেকে লেটারটা নিল, ভাঁজ খুলে পড়ে আগুন চোখে তাকালো তার দিকে। হঠাৎ পেছন থেকে একটা মেয়ে চিঠি নিয়ে জোরে জোরে পড়তে লাগলো। ক্যান আই কিস ইউ? হাত দিয়ে কাগজটা মুছড়ে ইমনের মুখে ছুঁড়ে মারল। রাগী চোখে তাকিয়ে বলল, কিস চাই তোর? আপনি ভুল বুঝছেন, এটা আমার চিঠি না, আমাকে একজন এটা আপনাকে দিতে বলেছে। তুই জানিস আমি কে? আমার বাবা এই এলাকার এমপি। আর তুই কি লিখেছিস? আমাকে কিস করতে চাস? খাওয়াচ্ছি তোকে কিস। মেয়েগুলো তাকে ধরে এলোপাতাড়িভাবে মারতে লাগলো। কিছুক্ষণ পর প্রিয়া সবাইকে থামিয়ে বলল, তোকে দেখে তো কলেজে নতুন মনে হচ্ছে, তাই অল্পতেই ছেড়ে দিলাম। তবে ভবিষ্যতে এ ধরনের ভুল করলে সোজা হওয়ার অবস্থায় থাকবি না। প্রিয়ার পিছু পিছু মেয়েগুলো চলে গেল। ঠোঁটের কোণে রক্তটা মুছে অস্ফুটভাবে হাসি দিল ইমন। শার্টটা ঝেড়ে ক্লাসের দিকে রওনা হলো। ক্লাসে যেতেই স্যার তাকে সামনে নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, ওর নাম ইমন, আমাদের কলেজের নতুন, অনেক মেধাবী ছাত্র। আর যেহেতু ইমন এখানে নতুন, তাই আমি আশা করব তোমরা ওকে সব বিষয়ে সাহায্য করবে। ক্লাসের সবাই ইমনের দিকে তাকিয়ে স্যারের কথায় তাল মেলালো। সামনের বেঞ্চি পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ সেখানে বসা মেয়েগুলোর ওপর চোখ পড়ল ইমনের। এরাই তো তখনকার সেই মেয়েগুলো। এরা কি তার সাথে পড়ে নাকি? খানিকটা হকচকিয়ে পেছনের একটা বেঞ্চে গিয়ে বসলো। পাশ থেকে একটা ছেলে বলল, হাই ব্রো। হাই। তোমার নামটা কিন্তু অনেক সুন্দর। থ্যাঙ্কস। আমি সাদিক। ও আচ্ছা, এখন ক্লাস চলছে, পরে কথা বলি। ওকে, ক্লাস শেষে কথা বলবো। প্রিয়া পেছন ফিরে একবার ইমনের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে ফেলল। স্যার চলে যেতেই দুজন মেয়ে ইমনের পথ আটকে দাঁড়ালো। জি, কিছু বলবেন? বলার জন্যই তো ওরা তোর পথ আটকিয়েছে। কি বলবেন? কলেজের নতুন ছাত্র হিসেবে তোকে এখানকার নিয়মকানুনগুলো বুঝিয়ে দিতে হবে না? কলেজের নিয়মকানুন সব আমার জানা রয়েছে। কিন্তু এখানকার নিয়ম তোর জানা নেই। এখানে সব কিছু চলে আমার নিয়মে। আমি যা বলি সবাইকে তাই করতে হয়। আর না শুনলে তার অবস্থা কি হতে পারে তার কিছুটা হয়তো তুই বুঝতে পেরেছিস। ইমন মাথাটা নিচু করে আস্তে করে তার কথায় সম্মতি জানালো। ক্লাসের বাইরে আসতে সাদিক দৌড়ে তার পাশে এসে হাঁটতে লাগলো। পিয়ার কথায় তুমি কিছু মনে করো না, আসলে বাবা এমপি তো, তাই একটু ক্ষমতার গরম দেখায়। কলেজের সবাই কেন সবকিছু সহ্য করে? সবাই মিলে প্রতিবাদ করলেই তো হয়। তবুও কিছু হবে না। এর আগে অনেকে এরকম করার চেষ্টা করেছে, তাদের সবার অবস্থান হসপিটালে, না হয় জেলে হয়েছে। কয়েক কদম যেতেই একটা তালাবদ্ধ রুমের দিকে নজর গেল ইমনের। সাদিককে চোখাচোখিভাবে জিজ্ঞেস করলো সে, এই রুমটা এরকম তালাবন্ধ কেন? আরে এসব বাদ দাও তো, অত কিছু জানার তোমার প্রয়োজন নেই। পড়াশোনা করতে এসেছো, সেটাতেই ফোকাস করো। অন্যদিকে মনোযোগ দেওয়াটা ঠিক হবে না। টানতে টানতে তাকে সেখান থেকে নিয়ে আসলো সাদিক। ক্যাম্পাসে এসে দুজন আলাদা হয়ে বাসায় রওনা হলো। হঠাৎ হাঁটা বন্ধ করে রাস্তায় দাঁড়িয়ে পড়লো ইমন। ফোনটা পকেট থেকে বের করে কাউকে একটা ভিডিও সেন্ড করলো। বাসায় যাওয়ার জন্য রিক্সা ঠিক করে উঠতেই কোথা থেকে তিথি এসে দৌড়ে রিক্সায় উঠে পড়লো। এ কি তিথি, তুমি এখানে? আমি আপনার কলেজের পাশেই আমার কলেজ। ও, কিন্তু তুমি আমাকে কিভাবে দেখলে? আপনার জন্য অপেক্ষা করছিলাম, পরে দেখলাম আপনি রিক্সা করে চলে যাচ্ছেন, তাই দৌড়ে এসে পড়লাম। কিন্তু তুমি আমার জন্য অপেক্ষা করছিলে কেন? আম্মুর থেকে শুনলাম আপনি নাকি এই কলেজেই ভর্তি হয়েছেন, তাই ভাবলাম একসাথেই যাই। ও আচ্ছা, ভালো করেছো। এখন একটু দূরে সরে বসো, এইভাবে গা ঘেঁষে বসো কেন? তিথি মন খারাপ করে একটু সরে বসলো। রাগে তার গাল লাল হয়ে আছে। এমন কেন লোকটা? এমনভাবে বললেন যেন তিথি তার গায়ের উপর উঠে পড়েছে। ইমন মুখটা তিথির দিকে ঘুরিয়ে খানিকটা হাস্য মুখে বলল, রাগ করলে নাকি আবার? আমার রাগ করে তো আপনার কি? তা অবশ্য ঠিক, আমার কি? তুমি রাগো, তুমি রাগো, আরো বেশি করে রাগো। রাগলে তোমাকে খুব একটা খারাপ দেখায় না। তিথির চোখ গরম করে তাকালো ইমনের দিকে। তিথির ইচ্ছে করছে রিক্সা থেকে লাফ দিয়ে নেমে যেতে। ক্লাস ফাঁকি দিয়ে তার জন্য অপেক্ষা করাটাই ভুল হয়েছে। আচমকাই ইমন বলল, বাসার নিচে এসে পড়েছি, নামো। তিথি রিক্সা থেকে নেমে হন হন করে ভেতরে চলে গেল।
রিকশার ভাড়াটা মিটিয়ে বাসার ভেতরে চলে আসলো ইমন। ড্রয়িং রুম থেকে রুবি খালা ডেকে বলল, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি। 2 লোকমা ভাত মুখে দিতেই রুবি খালা বাটি থেকে সবজি দিল। এটা ইমনের প্রিয় একটা খাবার। মুরগির মাংস ছোট পিস করে কয়েক রকমের সবজি দিয়ে ভাজি করা হয়েছে। ইমন তার খালার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তিথি কোথায়? সে খাবে না? ওর কোনো ঠিক ঠিকানা নেই, যখন খুশি খাবে। তবু একসাথে খেলে ভালো হতো। ওর নাকি এখন খিদা লাগেনি, তাই পরে খাবে। ও আচ্ছা। ইমন, একটা কথা ছিল। বলো। জানোই তো তিথির সামনে এসএসসি পরীক্ষা। হোস্টেল থেকে আসার পর কত করে বললাম একটা প্রাইভেট নিতে, কিন্তু সে নাকি বাসায় পড়বে। আর এই মুহূর্তে টিউশনি দেওয়ার মতো সেরকম কোনো টিচারও পাচ্ছি না। এখন তুমি যেহেতু এসে পড়েছো, তাই বলছিলাম মেয়েটাকে যদি একটু সময় দিতে। ঠিক আছে, আমি পড়াবো তিথিকে। এটা নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না। তাছাড়া তিথি তো আমার বোনের মতোই। অনেক ধন্যবাদ তোমাকে, তুমি আমাকে অনেক বড় টেনশন থেকে বাঁচালে। আর একটু ভাজি দিই তোমাকে? না না, লাগবে না, আমার খাওয়া শেষ। হাতটা ধুয়ে নাস্তার টেবিল থেকে উঠে পড়ল। ল্যাপটপটা বের করে প্রয়োজনীয় কিছু কাজ করে নিল। 2টা মেইল করে সে, একটা তার বাসায় আরেকটা তার বন্ধুদেরকে পাঠিয়ে দিল। বিছানায় আজ শোয়া হয়ে প্রথম দিনই কলেজে তার সাথে ঘটে যাওয়া বিষয়টা নিয়ে ভাবতে লাগলো। ঘটনাটা তার কাছে খারাপ লাগছে না, বরং আরও বেশি ভালো লাগছে, কারণ এটা তার কাজে অনেক বড় সাহায্য করবে। অপ্রত্যাশিত হলেও অপ্রয়োজনীয় নয়। রাতের বেলা ডিনারটা সেরে বিছানায় বসে রেস্ট নিচ্ছিল ইমন। তখনই তিথি আসলো তার রুমে। শুনলাম আপনি নাকি এখন থেকে আমাকে পড়াবেন। ঠিকই শুনেছো। কখন পড়াবেন? তোমার যখন ইচ্ছা। তাহলে আজ থেকে রাতে প্রতিদিন পড়াবেন, ওকে? আজ থেকেই। কেন, কোনো সমস্যা? সমস্যা থাকলে কাল পড়বো। না, সমস্যা নেই, তুমি বই নিয়ে আসো। ওকে, আপনি 2 মিনিট অপেক্ষা করেন, আমি 1 মিনিটের মধ্যে আসছি। রুমে গিয়ে ফিজিক্স আর ম্যাথ বই নিয়ে আসলো তিথি। বইগুলো ইমনের দিকে বাড়িয়ে বলল, স্যার এই নিন। স্যার মানে? আমাকে ভাইয়া বলে রাখবে, আমি তোমার বড় ভাই। কিসের বড় ভাই? আপনি কি আমার মায়ের পেটের ভাই নাকি? আমি তো তোমার খালাতো ভাই। খালাতো ভাই হয়েছেন তো কি হয়েছে, আমি ভাইয়াটা বলতে পারবো না। স্যার বলেই ডাকবো। ওকে, তোমার যা ইচ্ছে ডেকো, এখন পড়াশোনায় মনোযোগ দাও। প্রথম দিন বলে কিছুক্ষণ পড়িয়ে ছুটি দিল তিথিকে। আজ বড্ড তাড়াতাড়ি চোখ দুটো লেগে আসছে। ইমন বিছানায় শুয়ে নিজের অজান্তে একসময় ঘুমের রাজ্যে পাড়ি জমালো। চোখে আলোর ঝলকানিতে ঘুম ভেঙে গেল ইমনের। বারান্দার দিকে তাকিয়ে জানালার পর্দা সরানো, সেদিক দিয়ে সূর্যের আলো আসছে চোখে। বিছানা থেকে উঠতেই পাশে টেবিলে রাখা চায়ের কাপে চোখ গেল। কাপটা তুলতে নিচে লাল রঙের একটা ছোট্ট চিরকুট দেখতে পেল। মাননীয় স্যার, আপনার ঘুমটা ভাঙলে তাড়াতাড়ি চাটা শেষ করে ফ্রেশ হয়ে বাইরে আসবেন নাস্তা করার জন্য, ওকে? আর হ্যাঁ, আজকে কিন্তু আমাকে আপনার কলেজে পৌঁছে দিতে হবে, তবে রিক্সা ভাড়াটা আমিই দিব। চিরকুটটা পরে মনে মনে একটু হাসলো ইমন। চা শেষ করে ফ্রেশ হয়ে নিল। রিক্সা করে তিথিকে নিয়ে কলেজ যাচ্ছে। আজ তিথি ইচ্ছে করেই একটু সরে বসেছে। ইমন তার দিকে মুখ করে বলল, এত কিনারে গিয়ে বসেছো কেন? পড়ে যাবে তো। পড়বো না, আমি ঠিক আছি। সেটা তো তোমার বাঁকা হয়ে বসে থাকা দেখেই বোঝা যাচ্ছে। এদিকে এসে ভালো করে বসো। তিথি আর কিছু না বলে ইমনের কাছে গিয়ে বসলো। কিছুক্ষণ পর ইমনের কলেজ আসতেই সে নেমে পড়ল। ভাড়া দিতে চাইলে তিথি জোর করে রিক্সাটা নিয়ে চলে গেল। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কলেজের ভেতরে চলে আসলো। হঠাৎ সাদিক এসে তার হাতটা ধরে ক্যাম্পাসের এক কোনায় নিয়ে গেল। ইমন হাতটা ছাড়িয়ে অবাক হয়ে বলল, এখানে টেনে আনলে কেন? কিছু হয়েছে? কিছু হয়নি, তবে হবে, সেই জন্যই তো তোমাকে এখানে নিয়ে আসলাম। মানে? রাজ ভাইয়া কলেজে এসেছে। রাজ ভাইয়াটা আবার কে? আসতে বলো, কেউ শুনে ফেললে সমস্যা হবে। রাজ ভাইয়া আমাদের কলেজের এক সময় অনেক বড় নেতা ছিল, উনি রাজনীতি করে। প্রিয়া আগে তার দলে থেকে কাজ করতো, কিন্তু পিয়ার বাবা হঠাৎ করে এমপি হয়ে যাওয়ায় পিয়া তার দল ছেড়ে এখন নিজেই কলেজের সবকিছু। তাই পিয়ার উপর রাজ ভাইয়ার অনেক রাগ। তিনি যেদিন কলেজে আসেন সেদিন 2 দলের মধ্যে মারামারি লাগবেই। চলো তো দেখে আসি। এখন যাওয়াটা ঠিক হবে না, ঘন্টাখানেকের মধ্যে পরিস্থিতি ঠান্ডা হবে, তারপর যাওয়া যাবে। ওকে। কলেজে প্রিয়া আর রাজের দলের মধ্যে মারামারি লেগে আছে। চারদিকে সবাই পালানোর জন্য ছোটাছুটি করছে। মাঝে মাঝে গুলির আওয়াজ আসছে। হঠাৎ পুলিশ চলে আসলো। কয়েকটা ফাঁকা গুলি করে কয়েকজনকে আটকাতেই সবাই মারামারি বন্ধ করে পালানো আরম্ভ করলো। আটক করা কয়েকজনকে উঠিয়ে নিয়ে পুলিশ চলে গেল। আপাতত পরিস্থিতি আয়ত্তে থাকলেও যে কোনো সময় আবারও মারামারি লাগতে পারে। আজ আর ক্লাস করা হবে না। কলেজের বাইরে আসতেই দেখলো তিথি কিছুটা দূরে রিক্সার উপর বসে আছে। ইমন কাছে গিয়ে কপালটা ভাঁজ করে বলল, কার জন্য অপেক্ষা করছো? কার জন্য আবার? আপনার জন্য। আপনাকে একা রেখে আমি বাসায় ফিরবো? সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমার কলেজ তো আরো 1 ঘন্টা পর ছুটি হওয়ার কথা। না মানে আসলে আজকে 2টা ক্লাস হয়নি। ও আচ্ছা। তিথির পাশে উঠে বসলো ইমন। রিক্সা তার আপন গতিতে চলছে।
তিথি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তিথির ক্লাস ফাঁকি দিয়ে পালিয়ে আসাটা ইমন ধরতে পারেনি। তিথি মুখ তুলে ইমনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনাদের কলেজের ভেতরে দেখলাম সবাইকে ছোটাছুটি করতে, কিছু হয়েছিল কি? তেমন কিছু না, এই ছোট্ট একটা ঝামেলা বেঁধেছিল। আপনি তখন কোথায় ছিলেন? আমি তো অন্যখানে ছিলাম, মারামারি আমি দেখিনি। ভালো করেছেন। এরপর যখনই ঝামেলা হবে আপনি অন্য জায়গায় থাকবেন। এসব মারামারি আমার পছন্দ না। কখনো কখনো কিন্তু ভালোর জন্য কারো গায়ে হাত তুলতে হয়। সমাজে ভালোর জন্য কিছু জঞ্জাল গোড়া সহ উপড়ে ফেলতে হয়। মানুষকে আহত আর খুন করা কখনো ভালো কাজ হতে পারে না। মানুষের জীবনের চেয়ে বড় কিছু হতেই পারে না। তিথির কথায় ইমন কিছুটা অন্যমনস্ক হয়ে গেল। রিকশায় হাত রেখে উপরের দিকে তাকিয়ে বলল, ঠিকই বলেছো তুমি, সত্যি মানুষের জীবনের চেয়ে বড় কিছু হতে পারে না। আচমকা ইমনের এমন আড়ষ্ট ভাব তিথির মনে কিছুটা চিন্তার উদ্রেক ঘটালো। হঠাৎ এমন নীরবতায় মনে খানিকটা সংকোচের আবির্ভাব হচ্ছে। মনে হচ্ছে এগুলো তার মুখের কথা নয়, অনেক সময়ের জমানো অনুভূতি। রিকশার ভাড়া মিটিয়ে তিথিকে নিয়ে বাসায় চলে আসলো ইমন। কাঁধের ব্যাগটা বিছানায় রেখে শাওয়ার নিতে গেল। শরীরে স্পর্শ করা প্রতিটি পানির ফোঁটায় আজ যেন চমকে উঠছে সে। বারবার বুক ফাটা আর্তনাদ ঘন্টার মতো করে বাজছে তার কানে। গায়ের লোমগুলো সব দাঁড়িয়ে যাচ্ছে। প্রায় ঘন্টাখানেকের মতো শাওয়ার নিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসলো সে। তিথি ইমনকে ডাকার জন্য তার রুমে এসে দেখলো এখনও তৈরি হয়নি। খানিকটা উদাস গলায় বলল, আপনি এখনো ফ্রেশ হননি? আম্মু সেই কখন থেকে আপনার জন্য খাবার নিয়ে বসে আছে। আর 2 মিনিট লাগবে, আমার ড্রেসটা চেঞ্জ করেই আসছি। তাড়াতাড়ি আসেন, আমি কিন্তু 2 মিনিটের বেশি অপেক্ষা করতে পারবো না। 1.5 মিনিটের মাথায় পোশাক পাল্টে খাবার টেবিলে আসলো ইমন। তিথি তার আম্মুকে বসতে বলেই নিজেই ইমনের প্লেটে ভাত বেড়ে দিল। তার আম্মু মিসেস রুবি হঠাৎ মেয়ের এমন ব্যবহারে বেশ অবাক হয়ে গেল আর বলল, আজ কি সূর্য পশ্চিম দিকে ডুবছে নাকি? আমি আম্মুর কথার উত্তরে বললাম, আম্মু সূর্য প্রতিদিন পশ্চিমেই ডোবে, পূর্বে না। সেটাই তো আমি জানি, কিন্তু তোর হঠাৎ কি হলো? আজ কলেজ থেকে এসে নিজের রান্নাঘরে গিয়ে রান্না করলি, এখন আবার আমাদের খাবার বেড়ে খাওয়াচ্ছিস, কাহিনী কি বলতো? তুমি এভাবে বলতে পারলে? আমি তোমার মেয়ে না? তুই আমার মেয়ে বলেই তো তোকে আমার ভালো করে জানা আছে। কিছু একটা বিষয় নিশ্চয় আছে। বিষয়টি সে কিছু না, তুমি চুপচাপ খাও তো। তোমার জন্য আমার স্যারটা ঠিক মতো খেতেও পারছে না। তিথির এমন কথায় খাবার মুখে নিয়ে কেসে উঠল ইমন। তিথি গ্লাসটা এগিয়ে দিতে ঢকঢক করে 1 গ্লাস পানি খেয়ে ফেলল। মিসেস রুবি চোখ দুটো গোল করে তাকালো তার মেয়ের দিকে। কোনো মতে খাবারটা শেষ করে সেখান থেকে উঠে আসলো ইমন। রাতে বই খাতা নিয়ে তিথি তার কাছে পড়তে আসলো। ইমন ধমক দিয়ে বলল, তখন খালার সামনে ওইভাবে কথাটা বললে কেন? কিভাবে বললাম? আমি তো আপনাকে স্যার বলেই ডেকেছি। খালার সামনে কেন স্যার বলতে হবে? আর স্যার বলেছো ঠিক আছে, ওইভাবে ন্যাকামো করে বলার কি আছে? শুধু স্যার বলতে পারো না? ঠিক আছে, এখন থেকে শুধু স্যার বলবো, শুধু স্যার। ওকে? শুধু স্যার মানে ইয়ার কি করো আমার সাথে? চুপচাপ বই বই করে পড়তে বসো। সরি স্যার। এখন গতকাল যেসব বুঝিয়ে দিয়েছি তার সবগুলো খাতায় লিখবে, তারপর নতুন পড়া। স্যার, আপনি কি কখনো প্রেম করেছেন? মানে মানে কখনো কি কাউকে পছন্দ হয়েছে, ভালোবেসেছেন কাউকে? এসব আজে বাজে কথা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও একটু। বলেন না একটু। একদম চুপ, পড়তে বসে যাও। স্যারের ধমক শুনে চুপ হয়ে গেলাম। আস্তে করে বললাম, গতকাল আমি কিছু বুঝতে পারিনি। সেটা এতক্ষণ বললেই তো পারতে। ঠিক আছে, এখন আবার বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখো। তিথিকে পড়া বোঝাতে বোঝাতে রাত 10টা বেজে গেল। মিনিমাম 10-12 বার একই পড়া তাকে বোঝাতে হয়েছে। ক্লান্ত হয়ে বিছানায় বসে পড়ছে ইমন। একটা দুর্বল স্টুডেন্টকে বোঝাতেও এত সময় লাগবে না। বুঝতে পারছে না এটা কি তার নিজের দোষ নাকি তিথির। অবশ্য তিথি তো অনেক মেধাবী একজন ছাত্রী, হয়তো তার নিজের অপারগতা এটা। ল্যাপটপটা হাতে নিয়ে অন করতে ফোন বেজে উঠল। সাদিক ফোন করেছে। ফোনটা রিসিভ করলে ইমন বলল, হ্যালো। ইমন, কলেজে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? কাল কলেজে যাবে না, বাসায় থাকবে, কেমন? আমি অবাক হয়ে বললাম, কলেজে যাবো না কেন? আজকে কলেজে মারামারি হওয়ার সময় পুলিশ যে কয়েকজনকে ধরে নিয়ে গেল, তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি, কিন্তু তাতে হয়েছেটা কি? অনেক বড় ঝামেলা হয়েছে। তখনকার সেই পুলিশগুলো আসল পুলিশ ছিল না, তারা সবাই শুধু পুলিশের পোশাক পরেছিল। আর যে 3 জনকে তারা ধরে নিয়ে গেছে তারা সবাই রাজভাইয়ের দলের লোক। ও, কিন্তু এতে কলেজ বন্ধ দেওয়ার কি হলো? তুমি বুঝতে পারছো না ব্যাপারটা? রাজভাইয়ের লোক কিডন্যাপ হয়েছে, মানে সব দোষ গিয়ে পড়বে পিয়ার তার দলের উপর। আর এখন কলেজে তাদের মধ্যে অনেক বড় কাণ্ড হবে। এই অবস্থায় আমাদের কলেজে না যাওয়াটাই বেটার। তুমি ঠিকই বলেছো, অনেক ধন্যবাদ তোমাকে। ওকে, পরে কথা হবে। আর আমি যেদিন কলেজ যাব সেদিন তোমাকে জানিয়ে দেবো, কেমন? বাই বাই। ফোনটা রেখে রুমের দরজাটা বন্ধ করে দিয়ে আসলো ইমন। অস্ফুট একটা হাসি ফুটে উঠল তার মুখে। ল্যাপটপটা অন করে ভিডিও কলটা রিসিভ করলো। তখনই অপর পাশ থেকে একজন ভারী গলায় বলল, দোস্ত, হোয়াট নেক্সট? ইমনের চোখ দুটো রাগে আগুনের লাভার মতো বর্ণ করে ধারণ করেছে। মুখে বিচিত্র একটা হাসি এনে রুষ্ট স্বরে বলল, কিল দেম। তারপর ঘুমিয়ে গেল ইমন।
পরদিন ঘুম ভাঙতেই উঠে ফ্রেশ হয়ে নিল ইমন। আজ সে কলেজ যাবে না, কিন্তু কি মনে করে যেন গেল। নাস্তা করে ব্যাগটা কাঁধে নিয়ে তিথির সাথে কলেজে গিয়ে পৌঁছালো। রিক্সা থেকে নেমে কলেজের ভেতর আসতেই অনেক বড় একটা জটলা চোখে পড়ল। সামনের বিল্ডিংয়ে একটা রুমের বাইরে অনেক লোকের ভিড় ঠেলে খানিকটা কাছে যেতেই রুমের ভেতর একটা দৃশ্য চোখে আটকে গেল। রুমের বেঞ্চের উপর পড়ে আছে 5টা লাশ। লাশগুলোর অবস্থা দেখে চেনার উপায় নেই যে এরা কারা। উলঙ্গ শরীরের সাথে থ্যাতলানো মুখটা দেখতে বিশ্রী লাগছে। মুখটা ঘুরিয়ে বাইরে বেরিয়ে আসলো। পুলিশ ইন্সপেক্টর মুহিব লাশগুলো গাড়িতে তোলার ব্যবস্থা করলো। লাশগুলোর আশপাশটা ভালো করে দেখতে লাগলো, কিন্তু খুনি কোনো প্রমাণ রেখে যায়নি। কাউকে জিজ্ঞেস করেও কিছু জানা যাচ্ছে না। সোজা প্রিন্সিপালের কাছে গেল মুহিব। স্যার, কিছু জানতে পেরেছেন লাশগুলোর ব্যাপারে? সেটা তো আপনিই ভালো জানবেন মিস্টার আরাফাত চৌধুরী। আফটার অল, আপনার কলেজের ভিতরে একটা কক্ষে এত বড় দুর্ঘটনা ঘটেছে। স্যার, কলেজ তো সন্ধ্যার আগেই বন্ধ হয়ে যায়, আমি কি করে জানবো বলুন? আপনার কলেজের ওয়াচম্যান কোথায়? তাদেরকে ডাকুন। কলেজের 2জন ওয়াচম্যানকে ডাকা হলো। মুহিব তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, গতকাল রাতে তোমরা দুজন কোথায় ছিলে? তাদের মধ্যে রফিক নামে একজন বলল, স্যার আসলে গতকাল রাতে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই কিছু বুঝতে পারিনি। পুলিশ অন্যজনের দিকে তাকিয়ে বলল, আর তুমি কোথায় ছিলে? স্যার, আমাদের শরীরটা খারাপ ছিল, তাই কাল ডিউটিতে আসতে পারিনি। প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে আসলো মুহিব। আরেকবার ভালো করে পর্যবেক্ষণ করে নিল রুমটা। হঠাৎ একটা বেঞ্চির কোণায় একগুচ্ছ চুল খুঁজে পেল। ময়লা পরে কিছুটা বিবর্ণ হয়ে গেছে। চুলগুলো দেখে মনে হচ্ছে কোনো মেয়ের, কিন্তু লাশগুলোর মধ্যে তো সবগুলোই পুরুষ। তাহলে এটা কি খুনির চুল? কলেজ থেকে বেরিয়ে থানায় চলে গেল মুহিব। ক্যাম্পাসের এক কোণায় বসে ফোন টিপছে ইমন। হঠাৎ সাদিক এসে তাকে দেখে অবাক হয়ে বলল, তুমি এসেছো কলেজে? তুমি কখন আসলে? এই তো একটু আগে, খুনের কথা শুনে চলে আসলাম। দেখেছো লাশগুলো? না, আমি এরকম লাশ দেখে ভয় পাই, তারপরও নাকি উলঙ্গ ছিল। আচ্ছা, একটা বিষয় তুমি খেয়াল করেছো কি, খুনগুলো তালাবদ্ধ রুমেই হয়েছে। আমার মনে হয় ওগুলো রাজভাইয়ের দলের লোক। কেন এমন মনে হচ্ছে? আর রাজভাইয়ের দলের লোকেরাই তো ওই রুমে। ওই রুমে কি? না থাক, কিছু না। তুমি বাসায় যাবে না? চলো একসাথে যাই। তুমি যাও, আমার একটা জরুরি কাজ আছে, আমি একটু পরে যাব। ওকে, তাহলে আমি গেলাম। সাদিক চলে যেতেই একটা রিক্সা নিয়ে উঠে পড়ল ইমন। রিক্সাটা একটা 4 রাস্তার মোড়ে থামিয়ে ভাড়া মিটিয়ে নেমে পড়ল। হেডফোন কানে লাগিয়ে একটা বাসার ভেতর ঢুকে পড়ল। বাসার গোপন একটা দরজা দিয়ে নেমে আসলো ফ্লোরের নিচের কামরায়। আবছা আলোয় দুটো অসহায় মুখ ভেসে উঠল তার সামনে। চেয়ারে পা দুলিয়ে বসে পড়ল ইমন। চোখ দিয়ে যেন তার আগুন বের হচ্ছে। পাশ থেকে রাফি বলল, দোস্ত, এরা দুজন তোর সাথে কথা বলতে চায়। তাদের চোখের দিকে তাকিয়ে বললাম, কি কথা? তখনই তাদের মধ্যে একজন বলে উঠল, ভাই, আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন, আপনার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। কথাটা শুনে ভয়ানকভাবে হেসে উঠল ইমন। পাশ থেকে পিস্তলটা হাতে নিয়ে বলল, তোদের জীবন দিয়ে শোধ করতে পারবি? মানে খুব সোজা, ডু অর ডাই। তোদের কপাল খুব খারাপ যে তোরা ডাই অপশনটাকেই বেছে নিয়েছিস, তাই তোদের এখন মরতে হবে। ভাই, আমরা কি করেছি? কেন আমাদের মারতে চাইছেন? সেটা উপরে গিয়ে হিসাব করবি। শুধু এইটুকু জেনে রাখ, তোদের বাঁচিয়েছি আমি নিজের হাতে খুন করার জন্য। একে একে 4টা গুলি বের হলো বন্দুক থেকে। 2টা নিথর দেহ পড়ে আছে রুমটায়। তাজা রক্ত ভেসে বেড়াচ্ছে মেঝেতে। ইমনের ইচ্ছে করছে মৃত লাশগুলোকে খুবলে খেতে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে তাদের দেহ। রাফি ইমনকে উদ্দেশ্য করে বলল, এদেরকে এত সহজে মারতে দেওয়াটা ঠিক হয়নি। ভয়ঙ্কর কষ্ট দিয়ে মারা উচিত ছিল এসব জানোয়ারদের। আর ইমন, তুই বাসায় চলে যা, তোর খালা দূর চিন্তা করতে পারে, আমরা এদের সামলাচ্ছি। 2জন শিকারের ছবিতে ক্রস চিহ্ন এঁকে দিল ইমন। চেইন রিয়াকশনের মতো শুরু হয়ে গেছে এই মৃত্যু খেলা। একে একে শেষ করতে হবে সবগুলো নরপশুকে। মৃত্যুই এদের একমাত্র শাস্তি। কিছু অপবিত্র জঞ্জালের মৃত্যুতে যদি এই সমাজটা পরিষ্কার হয়, তাতে কোনো ক্ষতি নেই। আস্তানা থেকে রাস্তায় বেরিয়ে আসলো ইমন। খানিকটা পথ পায়ে হেঁটে এসে রিক্সা নিয়ে বাসায় চলে আসলো। রবি খালা ইমনকে দেখে ব্যস্ত হয়ে পড়ল। তিথি কোথায়? তিথি এখনো বাসায় ফেরেনি? না, আমি তো ভেবেছিলাম তিথি তোমার সাথে আসবে। রবি খালার কথায় মনে দুশ্চিন্তা ভয় করল ইমনের। বিকেল হয়ে গেছে, এখনো তিথি বাসায় ফেরেনি। কোথায় গেল মেয়েটা? নাকি কোনো বিপদ হয়েছে? বিপদের কথা মাথায় আসতে বুকটা কেঁপে উঠল ইমনের। তাড়াতাড়ি বাসার নিচে এসে রিক্সা নিয়ে তিথির কলেজে যাওয়ার জন্য রওনা হলো। তিথির কলেজের খানিকটা আগেই ইমনের কলেজ পড়ে। সেখানে আসতেই দেখলো কাঁধে ব্যাগ নিয়ে কলেজ গেটের এক কোণায় দাঁড়িয়ে আছে তিথি। মেয়েটার কি কাণ্ড জ্ঞান বলে কিচ্ছু নেই। কোনো মতো রাগটা কন্ট্রোল করে তিথিকে রিক্সায় উঠতে বলল। আপনি চলে যান, আমি আপনার সাথে যাব না। তাহলে কার সাথে যাবে? আমি একাই যাব। একাই যদি যাবে তাহলে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলে কেন? বাসায় চলে যেতে পারোনি? আমার ইচ্ছে হয়েছে, দাঁড়িয়ে আছি, তাতে আপনার কি? আর আমার যখন মন চাইবে তখন বাসায় যাব। ঠিক আছে, তোমার যখন ইচ্ছা বাসায় যেও, কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না। যে কোনো সময় বড় ধরনের বিপদ হতে পারে।
তখন কিন্তু আমি কিছু করতে পারবো না। চোখ ঘুরিয়ে ইমনের দিকে তাকিয়ে রিকশায় উঠে পড়ল তিথি। বাইরের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে। কিছু অবাধ্য চুল বারবার তার কপাল এসে পড়ছে, সেগুলোই হাত দিয়ে সরিয়ে দিচ্ছে তিথি। ইমন তার দিকে মুখ ফিরিয়ে বলল, আচ্ছা সরি, আমারই ভুল হয়ে গেছে। তিথি পূর্বের ভঙ্গিতে মুখে তালা মেরে বসে আছে। তার পক্ষ থেকে কোনো উত্তর না পেয়ে ইমন আবারও বলল, সরি বললাম তো, আমার ভুল হয়ে গেছে। তোমাকে রেখে বাসায় যাওয়াটা আমার ঠিক হয়নি। আপনাকে সরি বলতে হবে না। আমি আপনার কি হই যে আমার জন্য আপনি অপেক্ষা করবেন? তিথির কথার প্রত্যুত্তরে চুপ হয়ে গেল ইমন। রিকশা থেকে নেমে বাসার ভেতরে চলে গেল। রুবি খালা কিছু বলার আগেই নিজের রুমে চলে গেল তিথি। রুবি খালা ইমনের দিকে তাকিয়ে চোখাচোখিভাবে জিজ্ঞেস করলেন যে তিথির কি হয়েছে। তখন ইমন তার খালার কাঁধে হাত রেখে বলল, তেমন কিছু না, তুমি এসব নিয়ে টেনশন করো না তো। তুমি খাবারটা বেড়ে দাও, খুব খিদে পেয়েছে। তুমিও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো, আমি ভাত বেড়ে দিচ্ছি। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে নিল ইমন। তিথি রুমে দরজা বন্ধ করে আছে। রাতে অনেকক্ষণ অপেক্ষা করার পরও তিথি পড়তে আসলো না। রুবি খালাকে ডাকাতে তিনি এসে বলল তিথি নাকি আজ পড়বে না। কিছুটা অবাক হয়ে নিজের রুমে চলে আসলো ইমন। হঠাৎই তিথির এমন আচরণে ঠিক বুঝতে পারছে না ইমন। বিছানায় শুয়ে পাশ ফিরছে ইমন, কিন্তু ঘুম আসছে না। বেশ কিছুক্ষণ পর বিছানা থেকে উঠে ছাদে যাওয়ার জন্য পা বাড়ালো। ছাদের এক পাশের কিনারে কেউ পেছনে ফিরে তাকিয়ে আছে। কাছে গিয়ে বুঝতে পারলো এটা তিথি। পেছনে দাঁড়িয়ে ইমন বলল, এত রাতে এখানে কি করছো? আচমকা ইমনের কণ্ঠে চমকে উঠল। হাত উল্টো পাশে দিয়ে গালের উপরে নোনা জল মুছে বলল তিথি, কিছু না, এমনিই দাঁড়িয়ে আছি। তোমার কি কিছু হয়েছে? বিকেল থেকে দেখছি মন খারাপ করে আছো। কেউ কি কিছু বলেছে নাকি? না, কেউ কিছু বলেনি। তাহলে মন খারাপ কেন? সেটা আপনি বুঝবেন না। না বললে কিভাবে বুঝবো? একবার তো বলো। আপনার জন্য আমার মন খারাপ। ইমন খানিকটা অবাক হয়ে গেল এন্ড বলল, আমার জন্য মানে? বলেছিলাম না আপনি বুঝবেন না। তিথি, তুমি আসলে কি বলতে চাইছো একটু খোলাসা করে বলো তো। আপনাকে সেদিন প্রথম দেখার পর থেকে আমার সবকিছু পরিবর্তন হয়ে গেছে। সব সময় শুধু আপনার কথা ভাবতে ইচ্ছে করে, আপনার পাশে থাকতে ইচ্ছে করে, আপনার জন্য অপেক্ষা করতে ভালো লাগে, আপনার জন্য রান্না করতে ভালো লাগে। আপনার অবহেলায় আমি অনেক কষ্ট পাই। আমার সাথে কেন এসব হচ্ছে আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমার দম বন্ধ লাগবে। তিথি একদমে বলে কথাগুলো শুনে হতভম্ব হয়ে গেল ইমন। বিস্ময় ভাব ফুটে উঠছে তার চোখে মুখে। ইমন তিথির দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে ভালোবেসে ফেলেছো? আমি জানি না, কিন্তু যদি এগুলোকে ভালোবাসা বলে তাহলে হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তা হয় না তিথি, তুমি ভুল পথে পা বাড়িয়েছো। ভালোবাসাটা কি অন্যায়? এটা ন্যায় অন্যায়ের বিষয় নয়। কারো সম্পর্ক না জেনে তাকে মন দিয়ে ওটা বোকামি ছাড়ার অন্য কিছুই তো না। যদি আপনার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে বোকা হতে হয়, তাহলে আমি 1000 বার বোকা হতেও রাজি আছি। তুমি যুক্তি ছাড়া কথা বলছো। আমার মনে হচ্ছে তোমার শরীর খারাপ, তোমার বিশ্রামের প্রয়োজন রয়েছে। যুক্তি আর হিসাব দিয়ে ম্যাথস হয় না, ভালোবাসা হয় না। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, তাই আমি চাই এই বিষয়টা নিয়ে দ্বিতীয়বার আর কথা না হোক। কেন ভালোবাসেন না? কি সমস্যা আপনার? দেখো তিথি, তোমার কাছে আমাকে ভালোবাসা যেমন কোনো যুক্তি নেই, তেমনই আমার কাছেও কোনো যুক্তি নেই। তুমি আমার কাজিন, তাই বিষয়টা আর আমি এগোতে চাই না। কথাগুলো বলেই ছাদ থেকে নেমে সোজা রুমে চলে আসলো ইমন। তিথির কাছ থেকে এরকম একটা কথা সে কখনো কল্পনাও করতে পারেনি। এটা কিছুতেই সম্ভব হতে পারে না। তিথিকে সবসময় সে নিজের ছোট বোনের মতোই দেখেছে। বুঝতে পারছে না কলেজে পাওয়া এই লাশগুলো কাদের হতে পারে, আর এই খুনগুলোই বা কে করলো। সেদিন কলেজে পুলিশগুলোর বিষয়েও ইমন কিছু জানতে পারেনি। সবকিছু তার কাছে রহস্যই রয়ে গেছে। কেউ একজন আড়াল থেকে এই গেমটা খেলতেছে, কিন্তু কে সেই ব্যক্তি, কে সেই ছদ্মবেশী গ্যাংস্টার? সারাদিন বাসায় বসে বিকেলের দিকে বের হলো ইমন। সাদিক তার কাছ থেকে কিছু লুকাতে চাইছে। ওই তালাবদ্ধ রুমের কিছু একটা রহস্য নিশ্চয়ই আছে, নাহলে কেন বারবার বলতে চেয়েও থেমে যাচ্ছে সাদিক। ফোনটা বের করে সাদিকের নাম্বারে ডায়াল করলো, কিন্তু ফোন বন্ধ বলছে। বেশ কয়েকবার চেষ্টা করলো, বারবারই ফোনটা বন্ধ বলছে। একটা রিক্সা নিয়ে চলে গেল সাদিকের বাসায়, কিন্তু সেখানেও সাদিক নেই। একটা জরুরি কাজের কথা বলে নাকি বেরিয়ে গেছে। কিছুটা অবাক হয়ে সাদিকের বাসা থেকে বেরিয়ে আসলো ইমন। হঠাৎ করে সাদিকের কি হলো বুঝতে পারছে না। কি এমন জরুরি কাজ থাকতে পারে যেটা তার বাসায় বলল না, আর ফোনটাই বা কেন বন্ধ করে রেখেছে? সন্ধ্যা পর্যন্ত কল করে সাদিককে পাওয়া গেল না।
এখন রাত 9টা বাজে। ইমন সাদিকের বাসার নিচে তার জন্য অপেক্ষা করছে। আরও ঘন্টাখানেক অপেক্ষা করার পর সাদিকের আসার কোনো নাম নেই। বাসার দিকে রওনা হলো ইমন। বেশ খানিকটা পথ হাঁটার পর হঠাৎই দাঁড়িয়ে পড়ল। পাশেই একটা চাপা গলি থেকে অল্প আওয়াজ আসছে। কিছু একটা কৌতূহল নিয়ে গলিটার ভেতরে যেতেই সামনে দেখলো কয়েকজন ছেলে মিলে একটা মেয়ের সাথে ধস্তাধস্তি করছে। ছেলেগুলো ইমনকে দেখে হঠাৎ থেমে গেল, রাগী স্বরে বলল, এখানে কি চাই? ভালোই ভালোই বলছি, কেটে পড় এখান থেকে। মাথা তুলে তার দিকে তাকালো ইমন। তার মুখের দিকে তাকিয়ে ছেলেগুলোর ভয়ের গলা শুকিয়ে আসতে লাগলো। অন্ধকারে ইমনের চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। আগুনের মতো করে চোখে লাল আলো ছড়িয়ে পড়েছে। ভ্যাম্পায়ারদের মতো মুখের দুপাশে দুইটা সাদা ধবধবে দাঁত বের হয়েছে। দৌড়ে পালিয়ে গেল ছেলেগুলো। মেয়েটা এখনো ইমনকে দেখেনি। ইমন মেয়েটার কাছে এগিয়ে গেল। মেয়েটা আর কেউ নয়, প্রিয়া। ইমনকে দেখে প্রিয়া অবাক হয়ে বলল, তোমাকে দেখে ওরা এভাবে ভয় পেয়ে পালিয়ে গেল কেন? প্রিয়ার কথার কোনো উত্তর না দিয়ে ইমন বলল, ওরা কারা ছিল, আর আপনার সাথে ওদের কী বা শত্রুতা? আমি ওদের মুখ দেখতে পাইনি, কিন্তু আমি শিওর যে ওরা রাজের লোক ছিল। রাজের লোক আপনাকে মারতে চাইছিল? হ্যাঁ, কারণ রাজ ভেবেছে আমি ওর লোকেদের কিডন্যাপ করেছি আর কলেজে খুন করে রেখে দিয়েছি। আপনি কিডন্যাপ করেনি রাজের লোকেদের? না, আমি কেন কিডন্যাপ করতে যাব? তাছাড়া ওদের মারতে চাইলে কলেজেই মারতে পারতাম। শুধু শুধু মিথ্যা পুলিশের নাটক করে ওদের ধরার কোনো মানে হয় না। ও আচ্ছা। প্রিয়াকে রেখে চলে আসছিল ইমন। তখন পেছন থেকে প্রিয়া বলল, আমাকে একা রেখে চলে যাচ্ছ? এখন আর আপনার কোনো বিপদ নেই, বাসায় চলে যান। রাস্তায় যদি ওরা আবার অ্যাটাক করে? করবে না, সবাই ভয় পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। আমি খানিকটা অবাক হয়ে বললাম, তুমি কি করে জানলে ওরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে? ইমন মুখটা বাঁকা করে শুকনো হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। ইমনের এমন আচরণে অনেকটা অবাক হয়েছে প্রিয়া। কলেজে দেখা ইমনের সাথে যেন এখনকার কোনো মিলই নেই। আসলে কি সে শুধু ইমন, নাকি তার অন্য কোনো পরিচয় আছে? কেন তাকে দেখে ছেলেগুলো ভয়ে পালিয়ে গেল? মনে কৌতূহল নিয়ে বাসায় চলে আসলো প্রিয়া। তার বাবা মিস্টার লাবিব মেয়ের দিকে তাকিয়ে বলল, কি রে মা, এত দেরি হলো কেন বাসায় আসতে? আসলে রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, তাই একটু দেরি হলো। আমাকে ফোন করলেই পারতিস, একটা গাড়ি পাঠিয়ে দিতাম। আব্বু বাদ দাও তো, শরীরটা অনেক ক্লান্ত লাগছে। শরীফাকে বলো আমি রাতে কিছু খাবো না। তারপর ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। ইমনের কথা খুব মনে পড়ছে। ছেলেটার সাথে সেদিন ওরকম ব্যবহার করাটা ঠিক হয়নি। এখন নিজের কাছেই খারাপ লাগছে। যে করেই হোক ইমনের কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে। ঘড়ির কাঁটা টিকটিক করে পার হচ্ছে। ঘন্টার কাঁটাটা প্রায় 1টার কাছে পৌঁছে গেছে। তিথি এখনো জাগ্রত আছে বিছানায়। চোখের জল গাল বেয়ে থুতনিতে জমা হয়ে শুকিয়ে গেছে। আজ সারাদিন একবারও সে ইমনকে দেখেনি। মনটা বারবার ছটফট করছে তার কাছে যেতে, কিন্তু ইমন তো তাকে ভালোবাসে না। তাহলে কোন অধিকারে যাবে তার সামনে? মনে মনে নিজেকে প্রশ্ন করলো তিথি। আমি কি এতটাই অপছন্দ তার কাছে যে আমাকে ভালোবাসা যায় না? অনেক ভেবেও নিজেকে সামলে রাখতে পারল না। উঠে চলে গেল ইমনের রুমের সামনে। দরজাটা ভেতর থেকে বন্ধ করা। নক করার সাহস হচ্ছে না। একবার ভাবলো ফিরে যাবে, কিন্তু পরক্ষণেই সিদ্ধান্ত পাল্টে যেই দরজায় নক করবে তখনই ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ আসলো তার কানে। মনে হচ্ছে ভেতরে কেউ একজন কান্না করছে, কিন্তু কণ্ঠটা তিতিরের কাছে অপরিচিত। এটা কিভাবে সম্ভব হতে পারে? ভেতরে তো ইমন ছাড়া আর কেউ নেই। তাহলে তিথি কার কণ্ঠ শুনতে পেল? অবাক হয়ে দরজায় নক করতে লাগলো তিথি। এমন সময় হঠাৎ মনে হলো তিথির পাশ দিয়ে দ্রুত গতির কিছু একটা চলে গেল। ভয়ে তিথির ঘাম ছুটে যাওয়ার অবস্থা। শরীরের প্রায় সমস্ত শক্তি দিয়ে দরজায় জোরে জোরে নক করছে, কিন্তু ভেতর থেকে ইমন দরজাটা খুলে দিতে তিথির ইমনের উপর ঝাঁপিয়ে পড়ল। শরীরের সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরল ইমনকে। মনে হচ্ছে ইমন তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। কি হয়েছে তোমার? কোনো দুঃস্বপ্ন দেখেছো? আমার রুমে আবার কে থাকবে? আমি ছিলাম। আমি স্পষ্ট শুনেছি কেউ একজন আপনার রুমে কাঁদছিল। কে সে? কি সব আবল তাবল বকছো? আমার রুমে কে কাঁদবে? আমি ছাড়া তো এখানে কেউ ছিল না, আর আমি ঘুমিয়েছিলাম এতক্ষণ। তাহলে কি আমি ভুল শুনেছিলাম? অবশ্যই। তুমি এক কাজ করো, রুমে গিয়ে শান্তি মতো একটা ঘুম দাও, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে।
না, আমি আপনার সাথে থাকবো, আমার খুব ভয় করছে। কিসের ভয়? আমি একটু আগে ভূত দেখেছি। ভূত? কেমন দেখতে ভূত? আমি দেখিনি, কিন্তু বুঝতে পেরেছি সে আপনার পাশ দিয়ে চলে গেছে। বুঝেছি। তোমাকে কোথাও যেতে হবে না, এখানে ঘুমিয়ে পড়ো, আমি সোফায় যাচ্ছি। না প্লিজ, আপনি আমার সাথে ঘুমান, নইলে আমার ঘুম হবে না, আমি থাকতে পারবো না একা। তিথির মুখের উপর তাকিয়ে দেখলো ভয়ে তার চোখ মুখ চুপসে গেছে। মনে হচ্ছে সত্যি কোনো একটা বিষয় নিয়ে সে অনেক ভয় পেয়েছে। আর কিছু না বলে বিছানায় তিথির পাশে শুয়ে পড়ল। লাইটটা অন রেখে ঘুমিয়ে পড়ল দুজন। নিজের মাথাটা ইমনের বুকের উপর রেখে শক্ত করে জড়িয়ে ধরে আছে তিথি। ইমনের ঘুম ভাঙতেই তিথিকে এই অবস্থায় দেখে প্রথমে চমকে উঠলেও কিছু বলল না সে। মনে হচ্ছে কোনো ঘুমন্ত পরী তার বুকের সাথে মিশে গেছে। অদ্ভুত এক ধরনের ভালো লাগা কাজ করছে ইমনের ইচ্ছে করছে হাত দিয়ে তাকে আরো গভীরভাবে জড়িয়ে নিতে। নিজেকে সামলে নিয়ে আস্তে করে ডাকলো তিথিকে। ইমনের হালকা ধাক্কায় তিথি আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুম জড়ানো কণ্ঠে বলতে লাগলো, আম্মু ডিস্টার্ব করো না তো, কলেজের অনেক দেরি আছে। আম্মু মানে? কি সব বলছো এসব? ইমনের কণ্ঠটা শুনে চোখ মেলে জিহ্বায় কামড় দিয়ে বলল, সরি, আমি ভেবেছিলাম আম্মু। আচ্ছা ঠিক আছে, এখন ওঠো, ফ্রেশ হতে হবে। ইমনের বুকে নিজেকে দেখে লজ্জাভাব ফুটে উঠল তার চেহারায়। ইমনকে ছেড়ে প্রায় দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই হঠাৎ ইমনের ফোনটা বেজে উঠল। গতকাল সাদিকের ব্যাপারে তাকে জানানোর জন্য সাদিকের আম্মুকে তার নাম্বারটা দিয়ে এসেছিল, তিনিই কল করেছেন। ইমন ফোন রিসিভ করে সালাম দিতে অপর পাশে কান্নায় ভেঙে পড়ল সাদিকের আম্মু। এ কি আন্টি, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? কি হয়েছে সাদিকের? সাদিক খুন হয়েছে? হাতের ফোনটা আশ্রয় পড়ল ফ্লোরে। বিছানায় ধপাস করে বসে পড়ল ইমন। নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। সাদিককে কেন খুন করবে? কার সাথে তার শত্রুতা থাকতে পারে? ইমন বাসা থেকে বেরিয়ে সাদিকের বাসায় উদ্দেশ্যে রওনা হলো। ইমনের বাসা আর সাদিকের বাসা রাস্তার মাঝে তাদের কলেজ। ইমন কলেজের সামনে এসে রিক্সা থেকে নেমে পড়ল। কলেজ তো বন্ধই ছিল, তাহলে এত ভিড় কেন ভিতরে? ইমন অবাক হয়ে কলেজের ভেতরে গেল। ভিড় ঠেলে অনেকটা ভেতরে যেতে স্তম্ভিত হয়ে গেল ইমন। তার চোখ মুখ শক্ত হয়ে যাচ্ছে। আরো দুটো লাশ। রহস্যময় সেই রুমটাতে পড়ে আছে আরো দুইটা ছেলের লাশ। দেখে মনে হচ্ছে বুকে গুলি করে মারা হয়েছে এদের। ইমনের পা থেকে মাথা পর্যন্ত কাঁপতে লাগলো। বুঝতে পারছে না তার চারপাশে কি হচ্ছে, কেনই বা এত খুন হচ্ছে। সবকিছু তার কাছে একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। কলেজের গেটে আসতে হঠাৎ একটা গাড়ি এসে থামলো ইমনের সামনে। গাড়ির ভেতর প্রিয়াকে দেখে ঘুরে যাচ্ছিল। তখনই প্রিয়া পেছন থেকে ডাক দিল। ইমন দাঁড়িয়ে পড়ল সেখানে, অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, জি বলুন। আমাকে দেখে এভাবে পালিয়ে যাচ্ছ কেন? না, পালিয়ে না, আসলে আমি দেখতে পাইনি আপনাকে। ও ঠিক আছে, এখন গাড়িতে ওঠো। গাড়িতে কেন উঠবো? আসলে আমি একটু শপিংয়ে যাব, তাই ভাবলাম তোমাকে নিয়ে যাই। আর গতকাল তো তোমাকে থ্যাঙ্কসও বলতে পারিনি। আজকে সেই উপলক্ষে তোমাকে একটা সারপ্রাইজ দিব। আমাকে সারপ্রাইজ দেবেন? কিন্তু কেন? তুমি যদি গতকাল সেখানে না যেতে তাহলে ওরা আমাকে মেরে ফেলতো। সত্যি তুমি অনেক ভালো একটা মানুষ, আর সেদিন তোমার সাথে খারাপ আচরণের জন্য আমি অনেক দুঃখিত। বিশ্বাস করো, এজন্য সারা রাত আমি ঘুমাতে পারিনি। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। গতকাল কোথায় গিয়েছিলাম আমি, আর কারা আপনাকে মেরে ফেলবে? আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো আমি সত্যি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি আমার জীবন বাঁচিয়েছ, এজন্য আমি তোমার কাছে সারা জীবনের জন্য ঋণী হয়ে থাকবো। দেখুন, আমি সত্যিই আপনার কথা কিছু বুঝতে পারছি না, আর আমি কারো জীবন বাঁচাইনি। গতকাল আপনার সাথে আমার দেখাও হয়নি, সো প্লিজ আমাকে বিরক্ত করবেন না। আমি আপনার সাথে কোথাও যেতে পারবো না এখন। কথাগুলো বলেই প্রিয়ার সামনে থেকে চলে গেল ইমন। প্রিয়া হতভাগ হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। ইমন তার সাথে মিথ্যে কেন বলল? কেন গতকাল রাতের ঘটনাটা অস্বীকার করল? শুধু কি তার উপর রাগ করে সব বলল, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? অজানা সব প্রশ্নে ঘুরে বেড়াচ্ছে তার মাথায়। শপিংয়ে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে গাড়িটা নিয়ে বাসায় রওনা হলো। দুপুরের রোদে রাস্তার ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে ইমন। চারপাশে ঘটে যাওয়া অদ্ভুত সব বিষয় নিয়ে ভাবছে সে। প্রিয়ার বলা কথাগুলো নিয়ে ভাবছে। গতকাল প্রিয়ার সাথে তার দেখা হয়নি, তাহলে প্রিয়া কেন বলল যে তার জীবন বাঁচিয়েছে সে? আবার তিথির কথা মতো তার রুমে কেউ কান্না করছিল, অথচ সে ছাড়া রুমে আর কেউ ছিল না।
তাহলে কি তার সাথে অলৌকিক কিছু ঘটছে? শরীরটা হালকা কেঁপে উঠল তার। শরীরের লোমগুলো যেন দাঁড়িয়ে যাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হয়েছে, মাথার পেছনে ঘাড়ের উপর থেকে চুইয়ে পড়ছে ঘাম। সাদিকের বাসায় ফোন করে জানলো লাশটা নাকি এখনো হসপিটালে আছে। একটা রিক্সা নিয়ে হসপিটালে পৌঁছে গেল ইমন। রুমালটা দিয়ে মুখের ঘাম মুছে নিল। ইন্সপেক্টর মহিব ইমনকে দেখে এগিয়ে এসে বলল, আপনি কে? আমার নাম ইমন, আমি আর সাদিক একই সাথে পড়ি। সাদিকের খুনের ব্যাপারে আপনি আমাদের কিছু বলতে পারবেন? কার সাথে সাদিকের শত্রুতা ছিল? সাদিকের সাথে আমার সম্পর্ক মাত্র কয়েকদিনের। এই কয়েকদিনের সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, খুব সহজ সরল একটা ছেলে। কিন্তু কি? একটা বিষয় সাদিক আমার কাছ থেকে লুকাতে চাইতো। কি বিষয়? কলেজে যেই রুমে লাশগুলো পাওয়া গেছে সেই রুমের কিছু একটা রহস্য আছে, যা সাদিক আমাকে বলতে চায়নি। আমি কিছুটা অবাক হয়ে বললাম, এমন তো নয় যে ওই খুনগুলোর সাথে সাদিকের খুনের কোনো সম্পর্ক আছে? আমি জানি না, তবে আমারও কিছুটা এরকমই মনে হচ্ছে। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিন, যে কোনো সময় দরকার হলে আপনাকে ডেকে নেব। মহিবকে ফোন নাম্বারটা দিয়ে লাশ ঘরে চলে গেল ইমন। সাদা কাপড়টা সরিয়ে শেষবারের মতো দেখে নিল সাদিককে। বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল তার। হসপিটাল থেকে বেরিয়ে আসলো, রাত 9টা বেজে গেছে। এখনো বাসায় ফেরেনি ইমন। রাস্তা দিয়ে আনমনে হাঁটছে। হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মাথায়। ধীরে ধীরে রহস্যটা আরও বেড়ে যাচ্ছে, সাথে বাড়ছে খুনের সংখ্যাও। এর পরবর্তী শিকার কে হবে কে জানে। হতে পারে তার নামও এই তালিকায় আছে। চারদিকে সুনসান পরিবেশের মধ্য দিয়ে সরু নির্জন একটা রাস্তায় হাঁটতে হাঁটতে একটা অদ্ভুত চিন্তা মাথায় আসছে তার। ইটের তৈরি রাস্তার অনেকাংশ ক্ষয়ে গেছে। রাস্তার দুপাশ দিয়ে পুরানো আমলের কিছু বিল্ডিং। কিছু দূর পথ এগোতেই হঠাৎ তার সামনে দিয়ে কালো ছায়ার মতো কিছু একটা চলে গেল। ছায়াটা এত জোরে চলে গেল যে এক মুহূর্তের জন্য তার চোখে পড়েছে। থমকে দাঁড়িয়ে পড়ল ইমন। নির্জন রাস্তায় চারপাশে একটা কুকুরও নেই। খানিকটা ভয় জেগে উঠল তার শরীরে। শরীরের লোমগুলো শক্ত হয়ে দাঁড়িয়ে যেতে লাগলো। খুব জোর ইচ্ছে করছে দৌড়ে এখান থেকে পালিয়ে যেতে। পেছন থেকে কেউ একজন তার হাত রাখলো তার কাঁধে। মুখটা ঘুরে তাকাতেই চোখে তীব্র আলোর ঝলকানিতে মাটিতে লুটিয়ে পড়ল ইমন। বাসায় ইমনের জন্য অপেক্ষা করছে তিথি। মনে মনে তার খুব রাগ হচ্ছে ইমনের উপর। রাত 10টার উপরে বাজে, এখনো বাসায় আসছে না। নাকি কোনো বিপদ হলো? বুকের ভেতরটা হঠাৎই ধক করে উঠল তিথির। ফোন বের করে ইমনের নাম্বারে ডায়াল করলো, কিন্তু ফোনটা বন্ধ বলছে। সময়ের সাথে তিথির চিন্তাটাও বাড়তে লাগলো। এতক্ষণ অনেক রাগ লাগলেও এখন চোখ দিয়ে অনবরত জল পড়ছে। চিৎকার করে আম্মুকে ডাকতে লাগলো। তিথির চোখে জল দেখে তার আম্মু ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে তিথি, তুই এভাবে কাঁদছিস কেন? আম্মু, ইমন কোথায় গেছে? ওনার ফোন কেন বন্ধ বলছে? ইমন তো সকালে বের হয়ে গেছে একটা জরুরি কাজের কথা বলে, কিন্তু এখনো কেন আসছে না বুঝতে পারছি না। আম্মু প্লিজ, তুমি কিছু একটা করো। ওনার ফোনটা বন্ধ বলছে। আমার মন বলছে ওনার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, নাহলে ফোন কেন বন্ধ রাখবে বলো? ঠিক আছে, আমি দেখছি, তুই আর কান্না করিস না। মিসেস রুবির মাথায় কিছুই আসছে না। অপরিচিত একটা শহরে কোথায় যেতে পারে ছেলেটা? তার আত্মীয় স্বজনও তো কেউ এখানে থাকে না। ড্রয়িং রুমে এসে পরিচিত একজন এসআইকে ফোন করে ব্যাপারটা জানিয়ে দিল। তিথির চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। গাড়ি বের করে তার আম্মুকে সাথে নিয়ে ইমনকে খুঁজতে লাগলো। চোখ মেলে নিজেকে একটা বদ্ধ ঘরে বিছানার উপর আবিষ্কার করল ইমন। পুরো ঘরটা জুড়ে আলো ছড়িয়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় আশেপাশে কোথাও কোনো আলোর উৎস নেই। চারদিক দিয়ে বদ্ধ একটা ঘর। বিছানা থেকে উঠে বসতে বিস্ময়ে তার চোখ দুটো কপালে উঠে গেল। তার বিছানার একপাশে দাঁড়িয়ে আছে দুজন ব্যক্তি। দুজনের পরনে সাদা ধবধবে পোশাক। তাদের শরীর থেকেই আলো ছড়িয়ে পড়ছে রুমটায়। ইমন অবাক হয়ে গেল। কারা আপনারা? আমাকে এভাবে ধরে এনেছেন কেন? আমার নাম রাফি আর ও তুষার। কিন্তু আমার কাছে আপনাদের কি চাই? আর আপনাদের শরীর থেকে এভাবে আলো বের হচ্ছে কেন? কারণ আমরা মানুষ নই। আমি ভ্রু জোড়া কুচকে বললাম, মানুষ নই মানে? মানে আমরা জিন, তাই আমাদের শরীর থেকে এভাবে আলো ছড়াচ্ছে। জিন? ইমনের ভয়ে গা কাটা দিয়ে উঠল। একবার ভেবে দেখেন, একটা বদ্ধ ঘরে আপনার সামনে দুজন লম্বা মানুষ পুরো সাদা পোশাকে দাঁড়িয়েছে, আর আপনি তাদের সামনে একা। তাদের সমস্ত শরীর থেকে তীব্র আলো ছড়াচ্ছে, আর তারা দুজন যদি দুইটা ভূত হয় তাহলে কি অবস্থা হবে আপনার?
গলাটা শুকিয়ে যাচ্ছে ইমনের, মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে সে। হঠাৎ তাদের মধ্যে রাফি বলল, আমাদের ভয় পর কিচ্ছু নেই, আমরা তোমার কোনো ক্ষতি করব না। কিন্তু আপনাদের আমার কাছে কি চাই? তোমাকে আমরা সবকিছু জানাতে চাই, সব সত্যি কথাগুলো বলতে চাই। সত্যি কথা? কি সেগুলো? সবকিছু বলবো তোমাকে, তার আগে একটা কথা, তুমি আমাদের দয়া করে ভয় পেও না, আমরা তোমার বন্ধু। বন্ধু? হ্যাঁ বন্ধু, আর তুমি এখন কোনো সাধারণ মানুষ নও। কি সব বলছেন আপনারা? আমরা ঠিকই বলছি, তুমি এখন আমাদের মতো একটা জিন। রাফির কথায় আতঙ্কিত হয়ে উঠলাম। সে জিন মানে? এদের মাথায় কি কোনো সমস্যা রয়েছে নাকি? নাকি আমার সাথে কোনো গেম খেলার চেষ্টা করছে? আমরা তোর সাথে কোনো গেম খেলছি না, তুই সত্যি এখন একটা জিন। হকচকিয়ে উঠলাম তাদের কথা শুনে। এরা কি মনের কথাও বলতে পারে নাকি? হ্যাঁ পারি, তুমি কি ভাবছো আমরা তা সব জানি। তাহলে আমি কেন আপনাদের মনের কথা পড়তে পারছি না? যদি আমিও আপনাদের মতো জিন হইতো? কারণ তুমি একজন রক্তে মাংসে গড়া মানুষ, শুধু জিনের শক্তি তোমার মধ্যেই আছে। আমি আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না। যদি আমি মানুষ হই তাহলে কেন বললেন আমি আপনাদের মতো জিন? আর জিনদের শক্তি আমার মধ্যে আছে মানে? আমাদের জিন রাজ্যের একমাত্র রাজা জুহাইদ শক্তি এখন তোমার ভিতরে। শক্তিটা তোমার নিয়ন্ত্রণে নেই, বরং তুমি তার নিয়ন্ত্রণে। ইমনের এক মুহূর্তের জন্য মনে হলো যে এই ভূত দুটো তাকে মিথ্যে বলছে, আসলে তার ভিতর কোনো শক্তিই নেই। হঠাৎ করে রাফি আবার বলল, ঠিক আছে, তোমাকেই দেখাচ্ছি। রাফি কথাটা বলেই ইমনের মাথার উপরে কিছুটা হাত রাখলো। তার মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে, শরীর ঘেমে একাকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে তার শরীর থেকে জোর কিছু টেনে বের করা হচ্ছে। সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল ইমন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতেই তার সামনে 3জন ব্যক্তিকে দেখতে পেল, যাদের একজনকে চিনতে পারছে না। তাকে দেখে মনে হচ্ছে একটা আলো প্রতিবিম্ব। খানিকটা অবাক হয়ে ইমন বলল, ইনি কে? এটা জুহাইদের শক্তি, এটা এতদিন তোমাকে নিয়ন্ত্রণ করেছে। কিন্তু আমার সাথে কেন এসব হচ্ছে? কেন আমার চারপাশে সব অদ্ভুত ঘটনাগুলো ঘটছে? ইমনের কথার উত্তরে বললাম, তোমাকে সবকিছু আজ পরিষ্কার করেই বলবো, আর কিছু লুকাবো না তোমার থেকে। তাহলে বলুন, এসব রহস্যের আড়ালে লুকিয়ে থাকা আসল কারণ কি? সব কিছু জানতে চাই আমি। আমাদের জিন রাজ্যে রাজা ছিল তখন রিহাইন। রিহাইন ছিলেন প্রচণ্ড ক্ষমতার অধিকারী। তার সময়ে রাজ্যে কেউ একটা অন্যায় করার সাহস পেত না, কিন্তু তার সততা আর ন্যায়নিষ্ঠতা অনেকের কাছেই তখন বিষের মতো লাগতো। মানুষদের মতে আমাদের জিন সমাজেও কিছু জিন আছে যারা ভালো সহ্য করতে পারে না, সবসময় অন্যের ক্ষতি করার চেষ্টায় মত থাকে। এসব দুষ্টু জিনগুলো সবাই তাদের শক্তি একত্রিত করে রাজা রিহাইতকে সিংহাসন থেকে নামানোর চেষ্টা করে, কিন্তু মুখোশদের তার শক্তির কাছে ওই জিনগুলো শক্তি অনেক দুর্বল ছিল। তাই তার সাথে তারা পেরে উঠতেছিল না। হঠাৎ করে একদিন রাজা বনে শিকার করতে বের হলো। সেদিন রাজার সাথে শুধু তার একমাত্র সন্তান জুহাইদ ছিল। রাজাকে একা বনের মধ্যে পেয়ে হঠাৎ পেছন থেকে সেই জিনগুলো তাকে আক্রমণ করে। রাজা কিছু করার আগেই তারা তাকে খুন করে ফেলে। রাজার পুত্র জুহাইদ তখন অনেক ছোট ছিল। সেই দিন কোনো মতে সে তার প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছিল, কিন্তু রাজা রিহাইদের মৃত্যুতে সমস্ত রাজ্য জুড়ে নীরবতা নেমে আসে। রাজ্যে সব জিন একত্রিত হয়ে সেই দুষ্ট জিনদের রাজ্য ছাড়া করতে বাধ্য করে পালিয়ে আসে তারা এই পৃথিবীতে। তখন ইমন আমার দিকে তাকিয়ে বলল, সেই দুষ্ট জিনগুলোকে সাহায্য করার জন্যই কি রাজকুমার জুবাইদের শক্তি আমার মধ্যে আছে? না, তাদেরকে সাহায্য করতে জুলহাইদ নিজেই করবে। তোমাদের ভিতর এই শক্তি অন্য কারণে দেওয়া হয়েছে। আমার কথায় ইমন কিছুটা অবাক হয়ে বলল, কি সেই কারণ? রাজা রিহাইনের মৃত্যুর পর রানী
জেসিফার নেতৃত্বে রাজ্য চলতে থাকে। এরপর দেখতে দেখতে 15 বছর পার হয়ে যায়। রাজকুমার জুহাইদও অনেক শক্তিশালী অর্জন করতে পরিণত এক যুবক হয়ে যায়। কিন্তু রাজকুমার ছিল ভদ্রময় প্রিয়। সে প্রায় সবসময় অনেক দূরে ভ্রমণ করতে যেত। হঠাৎ একদিন সে পৃথিবীতে ভ্রমণ করার জন্য ঠিক করলো। মানুষ রূপে চলে আসে এই পৃথিবীতে। এখানকার মানুষের জীবনযাপন, পরিবেশ সব কিছু তার কাছে ভালো লেগেছিল। তেমনভাবে ভালো লেগে যায় এখানকার একটা মেয়েকে। মেয়েটির নাম ছিল অপ্পা। জুহাদ অপ্পা নামে মেয়েটিকে ভালোবেসে ফেলেছিল। ধীরে ধীরে অপ্পাও জুহাদকে ভালোবেসে ফেলে। কিন্তু অপ্পা তখন জানতো না জুহাদ একটা জিন। রানী জেসিফা যখন তাদের ভালোবাসার কথাটা জানতে পারে তখন জুহাদের পৃথিবীতে আসাটা বন্ধ করে দেয়। কারণ মানুষের জিনের সমাজে মানুষের সাথে সম্পর্ক নিষিদ্ধ। এদিকে জুহাদের কোনো খোঁজ না পেয়ে প্রায় পাগল হয়ে যায় অপ্পা। খাওয়া দাওয়া, ঘুম সব কিছু বাদ দিয়ে শুধু তার কথাই ভাবতে থাকে। জুহাদও সুযোগ খুঁজেই এক রাতে পালিয়ে আসে পৃথিবীতে। সরাসরি অপূর্বর বাসায় গিয়ে তার সাথে দেখা করে। সেদিন জুহাদকে দেখে চমকে উঠেছিল অপ্পা। তাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করেছিল। আবার হারিয়ে ফেলার ভয়ে ছাড়তে চায়নি তাকে। সেদিন রাতে অপূর্বকে ভালোবেসে বুকে জড়িয়ে নিয়েছিল জুহাদ। অপূর্বর মাথা হাত রেখে সেদিন কথা দিয়েছিল তাকে নিয়ে পালিয়ে যাবে। কথা দিয়েছিল নিজের পরিবারকে ছেড়ে আসবে তার কাছে। ভোর রাতের দিকে নিজের রাজ্যে চলে আসে জুহাদ। তার পৃথিবীতে আসার খবরটা চলে যায় জেসিফার কানে। খবরটা শুনে তাকে আরও কড়াভাবে তালাবদ্ধ করে রাখা হয়। জোর করে তার বিয়ে ঠিক করা হয়। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। কিন্তু জুহাদ কোনোভাবেই কিছু করতে পারছিল না। বিয়ের দিন তার তুষাকের সহায়তায় পালিয়ে অপূর্বর কাছে চলে আসে জুহাদ। কিন্তু অপূর্বার বাসায় এসে দেখে বড় ধাক্কা খায় সে। ফরলের সাদা কাফনে মোড়ানো অবস্থায় দেখতে পায় তার ভালোবাসাকে। অপূর্বাকে কেউ ধর্ষণ করে খুন করেছে। সেই দিন তার পা থেকে মাথা পর্যন্ত জমে শক্ত হয়ে গেছিল। চিৎকার করে কান্না করেছিল। এইমাত্র অপ্পা ছাড়া তাকে আর কেউ দেখতে পেত না। অপ্পা লাশের কাছে পাথর হয়ে বসেছিল। রোজ তার কবরে গিয়ে চিৎকার করে কান্না করত। তারপর মনে মনে সিদ্ধান্ত নেয় সেই নরপশুদের হত্যা করার। তাদের প্রত্যেককে খুঁজে বের করে উচিত শাস্তি দেওয়ার। রাফির কথা বলা শেষ হলে ইমন অবাক হয়ে দেখলো ভূতগুলো তার সামনে কান্না করছে। ভূতেরাও কান্না করতে পারে? ইমনের নিজের চোখের কোণেও জল চলে এসেছে। চোখটা মুছে বলল, জুহাইদ কি পেরেছে ওই শয়তানদের শাস্তি দিতে? না, পারেনি। কারণ যারা অপূর্বকে খুন করেছে তারা সবাই মানুষরূপী সব শয়তান জিন। এগুলো সে জিনগুলো নয় তো? হতে পারে, আবার নাও হতে পারে। তবে এটা ঠিক যে তারা অনেক শক্তিশালী। তাদের শক্তির কাছে জুহাদের শক্তি কিছুই না। তাহলে কি জুহাইদ তাদের কোনো শাস্তি দিতে পারবে না? পারবে। জুহাদ তার বাবার একজন বন্ধুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে। তিনিও তার বাবার মতোই ক্ষমতাবান। তার কাছ থেকেই শক্তি নিয়ে ধ্বংস করবে সেই জিনদের। কিন্তু তার আগেই তোমাকে খুঁজে বের করতে হবে তাদের। খুনের রহস্য বের করে মুখোশ খুলে দিতে হবে সেই ছদ্মবেশী গ্যাংস্টারদের। কিন্তু আমি কি পারবো তাদের সাথে? তুমি তাদেরকে হত্যা করতে পারবে না, কিন্তু তাদের সব রহস্য উদ্ঘাট করতে পারবে। তবে তোমাকে সাবধানে কাজ করতে হবে, কারণ তারা অনেক শক্তিশালী। এমনকি তোমার চোখের সামনে অনেক বিষয় ঘটবে, তোমার দৃষ্টিতে পড়বে, কিন্তু সেগুলো
মিথ্যে নয়তো তাদের বানানো মায়া। ইমনের খুব টেনশন হচ্ছে। রহস্য উদ্ঘাটন করতে গিয়ে শেষ তাকেই না খুন হতে হয়, কিন্তু একটা বিষয় তার মাথায় ঘুরপাক খাচ্ছে, এত মানুষ থাকতে তার ভিতরে কেন এই শক্তিটা চলে আসলো? কারণ এই শক্তিটা তোমার সাথে ভালোভাবে মিশে যেতে পেরেছে, আর এতে তোমার নিজেরও কোনো ক্ষতি হচ্ছে না। তবে তুমি কি জানো, তোমার নিজের শহরে আর কলেজ ছেড়ে এই শহরে নতুন কলেজে ভর্তি হওয়ার পিছনে এই শক্তিই দায়ী। এটা তোমাকে নতুন কলেজে নিয়ে এসেছে, সেখানেই অপূর্বা পড়তো। অর্পা আমাদের কলেজে পড়তো? হ্যাঁ। তার মানে কলেজে যে খুনগুলো হয়েছে সেগুলো আপনারা করেছেন? না, আমরা করিনি। আমার কথাই ইমন কিছুটা অবাক হয়ে বলল। তাহলে কে করেছে এসব খুন? সেটাই এখন থেকে তোমাকে বের করতে হবে। তবে আজকে কলেজে সেই 2টা লাশ দেখেছো, তাদেরকে তুমি নিজের হাতেই খুন করেছো। কি? আমি? হ্যাঁ তুমি, তোমার ভিতরেই শক্তি। জুহাইদের শক্তি খুন করেছে? আমি না, আমার তো খুনের কথা শুনেই ভয় লাগে। যারা সমাজের শত্রু তাদের খুন করা দোষের কিছু না। তাছাড়া দেশের আইন এদের কোনো শাস্তি দিতে পারেনি। মৃত্যুদণ্ড এদের একমাত্রই শাস্তি। কিন্তু যে দুজনকে জুহাইদের শক্তি খুন করেছে তারাও কি জিন ছিল? অর্পার খুনের সাথে কি তারাও জড়িত ছিল? ওরা অপরবার খুনি কিনা তা জানি না, তবে ওরা অনেকগুলো মেয়েকে সর্বনাশ করেছে। কলেজে নিজেদের ক্ষমতার জোরে অনেক অন্যায় করেছে, আর কলেজে তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলার সাহস পায়নি। এতক্ষণ খারাপ লাগলেও সত্যিটা জানার পর এখন ভালো লাগছে ইমনের। এসব মানুষরূপী জানোয়ারদের এরকমই শাস্তি হওয়াই উচিত। ইমন, তুমি এখন বাসায় চলে যাও। তোমার খালা আর তিথি তোমাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করছে। এতক্ষণে যেন হুঁশ পেল ইমনের। ইমনের এই কথাটা তো মাথায় আসেনি। ইমনের হাতের ফোনটা বন্ধ হয়ে যাওয়ার সময় দেখতে পারছে না। পাশ থেকে রাফি বলল, এখন রাত 1টা বাজে। তিথি আর তোমার খালা তোমাকে অনেক জায়গায় খুঁজেছে, কিন্তু কোথাও না পেয়ে কিছুক্ষণ আগেই বাসায় চলে গেছে। তিথি তোমার জন্য অনেক কান্না করছে। রাফির কথা শুনে চোখ দুটো কপালে তুলে বললাম, আপনি এত কিছু কিভাবে জানলেন? এতক্ষণ তো আপনি আমার সামনেই ছিলেন। আমাদের দৃষ্টি মানুষের চেয়ে প্রখর। আশেপাশে ঘটে যাওয়া বিষয়গুলো আমাদের নজরে পড়ে। তুমি আর দেরি না করে না চোখটা বন্ধ করো। ইমন এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতেই তার কানের কাছে হালকা শীতল বায়ু অনুভব করল। সেই সাথে মিহি রাফিও বলে উঠল, তুমি মুক্ত, তুমি স্বাধীন, তুমি শক্তিশালী। তুমি যখন চাইবে তখনই আমি আসব। আজ থেকে তুমি নয়, আমি তোমার নিয়ন্ত্রণে। ইমন চোখ মেলে তাকিয়ে দেখল বাসার নিচে চলে এসেছে। বাসার কলিং বেল চাপতে তিথি দরজা খুলে দিল। মনে হচ্ছে দরজার কাছেই দাঁড়িয়েছিল। ইমনকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো সে। কোথায় গিয়েছিলে তুমি? তোমার ফোন বন্ধ কেন? আরে তুমি এভাবে কান্না করছো কেন? আমি তো আমার দুজন বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম, আর ফোনে চার্জ শেষ, তাই বন্ধ হয়ে গিয়েছিল। তাই বলে একটা বার আমাদের জানানোর প্রয়োজন বোধ করলে না? কতটা টেনশন হচ্ছিল তোমার জন্য। ভেতর থেকে রুবি এসে তাদের দিকে তাকিয়ে বলল, ছেলেটাকে এখন বিরক্ত করিস না তো। ইমন, তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি ততক্ষণে খাবারগুলো গরম করে দেই। ইমনের পিছু পিছু তিথিও তার রুমে চলে আসলো। রুমের দরজাটা বন্ধ করে দিতে ইমন চমকে গিয়ে উঠে পেছনে তাকিয়ে বলল, এ কি তিথি, তুমি? কেন, অন্য কাউকে আশা করেছিলে বুঝি? তুমি এইভাবে কথা বলছো কেন? আর দরজা আটকালে কেন? তোমাকে শাস্তি দিব বলে। আমাকে তুমি করে বলছো কেন? আমি তোমার বড়, তার উপর তোমার স্যার। তিথি ইমনের কাছে গিয়ে কলারটা ধরেই বলল, বড় হয়েছে বলে কি তোমাকে আমার ভয় পেতে হবে? আমি আমার ভালোবাসার মানুষকে যা খুশি বলে ডাকতে পারি। আচমকা তিথির এমন আচরণে খানিকটা হক চকিয়ে গেছে ইমন। মেয়েটার হঠাৎ এত সাহস কি করে হলো? কি হলো, চুপ করে আছো কেন? কি বলবো আমি? আমাকে ভালোবাসো? আমি মিথ্যে বলি না। তাহলে আমাকে জড়িয়ে ধরো। কেন? জড়িয়ে না ধরলে বুঝবো কিভাবে তুমি আমাকে ভালোবাসো? আমি মনে মনে বললাম,
এটা কেমন কথা? ভালো না বাসলে কাউকে জড়িয়ে ধরতে হবে? কি হলো, ধরছো না কেন? তার মানে তুমি আমাকে ভালোবাসো? মোটেও না, আমি তোমাকে ভালোবাসি না। তাহলে জড়িয়ে ধরছো না কেন? ইমন কিছুটা কাঁপা কাঁপা হাতে আলতো করে তিথিকে জড়িয়ে ধরল। তার চোখের দিকে তাকিয়ে তার নিজের মুখটা কাছে নিয়ে গেল তিথি। হঠাৎ পেছন থেকে রবি চিৎকার করে বলল, তিথি! চিৎকার শুনে তাড়াতাড়ি ইমনকে ছেড়ে দিল তিথি। আম্মুর দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাবে, তার আগেই রুমের সামনে থেকে চলে গেল রবি। তিথিও তার পেছন পেছন গেল। লজ্জায় ইমনের মরে যেতে ইচ্ছে করছে। এতক্ষণ ঘটে যাওয়া বিষয়টা ভেবে বারবার নিজেকে ধিক্কার দিতে লাগলো। এখন ইমন তার খালার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে? বিশ্বাস করে তাকে এই বাসায় থাকতে দিয়েছে, অথচ সে ছি, নিজের উপর খুব ঘৃণা হচ্ছে ইমনের। হঠাৎ মাথায় কারো হাতের স্পর্শে চমকে উঠে পেছে থাকা ইমন। খালা! অনেক ভয় পেয়েছো না? বোকা ছেলে। তিথি যে তোমাকে ভালোবেসে ফেলেছে সেটা আমি আগে থেকেই জানতাম। একদিন আমি ভাবতাম শুধু তিথি তোমাকে ভালোবাসে, তাই তোমাকে এই বিষয়ে কিছুই বলিনি। তুমিও যে তিথিকে ভালোবাসো সেটা আমাকে বললেই পারতে, আমি কি না করতাম? তাছাড়া তোমার আম্মুর সাথে তোমাদের দুজনের বিষয়ে অনেক আগেই আমি কথা বলে রেখেছি। পেছন থেকে তিথি তার আম্মুকে জড়িয়ে ধরে বলল, আম্মু, তুমি সত্যি বলছো স্যারের সাথে আমার বিয়ে হবে? সত্যি। ইয়েস আম্মু, কবে আমাদের বিয়ে হবে বলো না। এভাবে বাদরের মতো লাফাচ্ছিস কেন? কেন লজ্জা করবে কেন? আমি তোমার ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য আপন করে পাবো, তাই না? রুবি তার মেয়ের কথার কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ইমন উঠে দরজাটা বন্ধ করে দিয়ে এসে বলল, আম্মুর সামনে কেউ এইভাবে কথা বলে? আমি আবার কি করলাম? আমি তো শুধু আমাদের বিয়ের কথাটা জানতে চাইলাম। মেয়েদের বিয়ের কথা শুনে লজ্জা পেতে হয়, এটা নিয়ম। এইভাবে বিয়ের কথা শুনে নাচানাচি করলে লোকে তোমাকে পাগলি বলবে, আর আমাকে বলবে পাগলির জামাই। আজব তো, এখানে হাসার কি হলো? হাসবো না? আমি পাগলি হলে তুমি কি তাহলে? তুমি হলে আমার পাগল জামাই। ও তাই? এখন তাহলে আমার পাগলি বউটাকে একটু আদর করে নি। একদম না, এখন আমাদের বিয়ে হয়নি। আচ্ছা, একটু আগে তাহলে তুমি কি করছিলে? কই, আমি তো শুধু। তিথির মুখে আঙুল দিয়ে আটকে দিল ইমন। টান দিয়ে নিজের বুকের মাঝে মিশিয়ে নিল তাকে। লজ্জায় তিথির মুখখানা লাল হয়ে উঠেছে, চোখ দুটো বন্ধ করে ফেলেছে। ইমন আলতো করে তার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। নিজেকে ছাড়িয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল তিথি। পরদিন সকালে তিথিকে কলেজে পৌঁছে দিয়ে সোজা হসপিটালে চলে গেল ইমন, যেখানে কলেজে পাওয়া সবগুলো লাশ নিয়ে আসা হয়েছিল। হসপিটালের প্রধান ইমন ডাক্তার রাব্বির কেবিনে চলে গেল। কে আপনি? আমার নাম ইমন। আপনার হসপিটালে যে লাশগুলো নিয়ে আসা হয়েছিল তার বিষয়ে আমি জানতে চাই। সরি, পারমিশন ছাড়া আমরা কাউকে ইনফরমেশন দিতে পারবো না। ঠিক আছে, এক্ষুনি পারমিশন দিচ্ছি। ইমন কথাটা বলেই রাব্বির কলার ধরে তাকে উঁচুতে তুলল। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করতে শুরু করেছে। রাব্বি আমতা আমতা করে বলল, ঠিক আছে, আমি সব বলছি আপনাকে। নিচে নামিয়ে কলারটা ছেড়ে দিয়ে বললাম, সবগুলো ডেড বডির মেডিকেল রিপোর্ট আমার চাই। মেডিকেল রিপোর্ট তো পুলিশের কাছে, আমরা সেই দিন ইন্সপেক্টর মহিবের কাছে সেগুলো জমা দিয়েছি। ইমন আবারও রাগীভাবে তাকালো তার দিকে। রাব্বি করুণ সুরে তার দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমাদের কাছে মেডিকেল রিপোর্ট নেই, কিন্তু লাশগুলোর ব্যাপারে কিছু ইনফরমেশন আমি আপনাকে দিতে পারি। কি ইনফরমেশন? প্রথম দিন যে 5টা লাশ হসপিটালে আসছিল তাদের খুনের সাথে সাদিকের খুনের অনেকটা মিল আছে। কি ধরনের মিল? সেই 5 জনকে একই রকমভাবে খুন করা হয়েছে, আর সাদিককে আলাদাভাবে খুন করা হয়েছে। কিন্তু এই 6টা লাশের শরীরে আমরা একই রকমের আঙ্গুলের ছাপ পেয়েছি। একই ধরনের ফিঙ্গারপ্রিন্ট? হ্যাঁ, কিন্তু এগুলো কোনো মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতো না। হতে পারে কোনো ভয়ঙ্কর পানি, তবে এই ধরনের পানি আমি কোনোদিন দেখিনি। লাশগুলোকে আমি দেখতে পারি? লাশগুলো তো তাদের রিলেটিভস পরিচয় দিয়ে নিয়ে গেছে। রিলেটিভস? তার মানে লাশগুলোর পরিচয় জানা গেছে? হ্যাঁ, ইন্সপেক্টর মহিব নিজের সাথে থেকে লাশগুলো পৌঁছে দিয়েছেন। তাদের ডিটেইলস আছে আপনার কাছে? আসলে ইন্সপেক্টর স্যার নিজে থেকে লাশগুলোর দায়িত্ব নিয়েছে, তাই আর কোনো ধরনের ডিটেলস রাখা হয়নি। হসপিটাল থেকে বেরিয়ে আসলাম, ইন্সপেক্টর মহিবের সাথে দেখা করে লাশগুলোর পরিচয় জানতে হবে।
এরা কারা আর কেনই বা এদের খুন করা হয়েছে সব কিছু জানতে হবে। কিন্তু তার আগে একবার সাদিকের বাসায় যেতে হবে। সাদিকের কারোর সাথে কোনো শত্রুতা আছে কিনা এ ব্যাপারে তার পরিবারের লোকজনের হয়তো কিছু জেনে থাকবে। একটা রিক্সা নিয়ে সরাসরি সাদিকের বাসায় নিচে চলে আসলাম। ভিতরে গিয়ে বেল বাজাতেই সাদিকের আম্মু দরজাটা খুলে দিল। ভিতরে এসো বাবা। ভিতরে গিয়ে সোফায় বসতে বসতে বললাম, আন্টি সাদিকের বডিটা কবে হসপিটাল থেকে নিয়ে এনেছেন? এসব কি বলছো বাবা? আমরা তো হসপিটাল থেকে সাদিককে আনিনি। অবাক কণ্ঠে সাদিকের মায়ের দিকে চেয়ে বললাম, সত্যি আপনারা সাদিককে হসপিটাল থেকে আনেননি? আমি তোমাকে কেন মিথ্যে কথা বলবো? 2 দিন আগে আমরা হসপিটালে যাওয়ার পর ডাক্তার আমাদের বলেছিল 3 দিন পর এসে সাদিককে নিয়ে যেতে। সোফা থেকে উঠে দাঁড়ালাম। সাদিকের বডিটা কে নিয়ে গেল তাহলে? এমন কোনো আত্মীয় আছে যার কাছে সাদিকের ডেড বডি পৌঁছে দিয়েছে মুহিব? সাদিকের মা একটা হতাশা নিয়ে জিজ্ঞাসা করলো, কিছু হয়েছে বাবা? না না তেমন কিছু না আন্টি, আসলে সাদিকের লাশটা কেউ হসপিটাল থেকে রিলেটিভের পরিচয় দিয়ে নিয়ে গেছে। ভদ্রমহিলা ডুকরে কেঁদে উঠলেন, মুখে কাপড় গুঁজে ভারী গলায় কাঁদতে কাঁদতে বললেন, কে নিয়ে গেছে আমার সাদিককে? আমি আমার সাদিককে দেখতে চাই। কোথায় আছে আমার সাদিকের শরীর? দয়া করে এইভাবে ভেঙে পড়বেন না। সাদিকের বডি নিয়ে যাওয়ার মতো এমন কি আছে সেটা আমি খুঁজে বের করবই। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। ভদ্রমহিলার কান্নাটা আরও বেড়ে গেল। ভেতর থেকে বাসার অন্য লোক বেরিয়ে আসলো। বাসা থেকে চলে আসলো ইমন। ডাক্তার রাব্বি যদি এনাদের 3 দিন পর হসপিটালে যেতে বলে থাকে তাহলে কেন তার আগেই লাশটা হসপিটাল থেকে ছাড়ালো? আর কে সেই আত্মীয় যাকে ইন্সপেক্টর মুহিব নিয়ে এসেছিল? থানায় গিয়ে ইমন সরাসরি ইন্সপেক্টর মুহিবের সামনে দাঁড়ালো। মুহিব সরু চোখে অবাক ভঙ্গিমায় জিজ্ঞেস করলো, আপনার নাম ইমন না? জি। আপনি গতকাল লাশগুলো তাদের আত্মীয়র কাছে পৌঁছে দিয়েছেন? কোন লাশগুলো? যেগুলো আমাদের কলেজে কামরায় পাওয়া গেছে, তার সাথে সাদিকের লাশটাও। সেই সব আত্মীয়ের বিষয়ে যাবতীয় তথ্য আমার চাই। আপনি কি সব বলছেন? কিসের আত্মীয়? আমি কারো কাছে কোনো লাশ পৌঁছে দেইনি। আমি তো ওই লাশগুলোর কোনো আইডেন্টি এখনো খুঁজে পাইনি। ও রিয়েলি? আমার কাছে কিন্তু প্রমাণ রয়েছে। কিসের প্রমাণের ভিত্তিতে আপনি এই কথা বলছেন? ডাক্তার রব্বি আমাকে সব কিছু বলেছে। আপনি যে নিজে লাশগুলো দায়িত্ব নিয়ে পৌঁছে দিয়েছেন সেটাও বলেছে। ডাক্তার রাব্বি এই কথা বলছে? ঠিক আছে, আপনি আমার সাথে এখনই হসপিটালে চলুন, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। আমি আপনাকে মিথ্যা বলছি নাকি ডাক্তার রাব্বি? মুহিবের সাথে হসপিটালে ডাক্তার রাব্বির কেবিনে চলে আসলো ইমন, কিন্তু ভেতরে রাব্বি নেই। মুহিব একজন নার্সকে ডেকে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, ডাক্তার রাব্বি কোথায় গেছে? নার্সটা অবাক হয়ে তাদের পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। কিছুটা বিরক্ত হয়ে ইমন বলল, কিছু বলছেন না কেন? ডক্টর রাব্বি কোথায়? ডাক্তার রাব্বি একদিন আগে খুন হয়েছে। কি? হ্যাঁ, শুধু রাব্বি স্যারই নয়, একদিন আগে এই হসপিটালে অনেকগুলো ডাক্তার আর নার্স খুন হয়েছে। কি সব দাদা বলছেন আপনি? আমি নিজে সকালে হসপিটালে ডাক্তার রাব্বির সাথে কথা বলেছি। আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। একজন মৃত মানুষের সাথে আপনি কিভাবে কথা বলবেন? দেখুন, ভালোভাবে বলছি, ডাক্তার রাব্বি কোথায় আছে বলুন, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা যেহেতু আমার কথা বিশ্বাস করছেন না, তাহলে আমার সাথে আসুন, নিজের চোখেই তার লাশটা দেখে নিন। ইন্সপেক্টর মুহিবকে নিয়ে নার্সের পেছন পেছন লাশ ঘরে চলে আসলো ইমন। ভেতরে গিয়ে একটা লাশের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। নার্সটা লাশের উপর থেকে কাপড় সরাতে চিৎকার দিয়ে দূরে সরে গেল। লাশের পরিবর্তে রক্তে ছড়িয়ে আছে সেখানে, টপ টপ করে গড়িয়ে পড়ছে সে রক্ত। মুহিব সাহস নিয়ে অন্য লাশগুলোর কাপড় উঠাতেও দেখলো একইভাবে রক্ত ছড়িয়ে আছে। নার্সটার দিকে তাকিয়ে বলল, লাশগুলো কোথায় নিয়ে যাওয়া হয়েছে? আমার জিজ্ঞেস করে নার্সটা ভয়ে কাঁপা স্বরে বলল, আমি কিছু জানি না স্যার, এখানেই তো সবগুলো লাশ রাখা ছিল, হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। এইসব লাশ কি একদিন আগে খুন হওয়ার সেই লাশগুলো? লাশঘর থেকে বেরিয়ে আসলাম। ধীরে ধীরে বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। রাফির কথাটাই হয়তো ঠিক, এই সব কিছুই ওই শয়তান জিনদের কাজ। আমার সামনে ডাক্তার রাব্বির একটা মিথ্যে প্রতিকৃতি সৃষ্টি করেছিল, আর এই লাশগুলো হঠাৎ গায়েব হওয়াও নিশ্চয়ই সেই জিনদেরই একটা কারসাজি। কিন্তু আমার সামনে তারা কেন মায়া সৃষ্টি করছে? তারা কি আমার ক্ষমতা সম্পর্কে জেনে গেছে? আমার ভাবনা ছেদ ঘটিয়ে হঠাৎ মুহিব বলে উঠল, আমার মনে হয় লাশগুলো এই হসপিটালেরই কোনো লোক সরিয়ে ফেলেছে। ভালো করে তদন্ত করলেই বেরিয়ে আসবে। স্যার, আমাকে একটা হেল্প করতে পারবেন? কি হেল্প? আপনার গাড়িটা নিয়ে আমাকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে। এখন রাত হয়ে গেছে, গাড়ি হলে সুবিধা হবে। শিওর? কোথায় পৌঁছে দিতে হবে আপনাকে? চলুন, গাড়িতে যেতে যেতে বলছি।
হসপিটালের বাইরে এসে মুহিবের গাড়িতে উঠে পড়ল ইমন। রাজের বাসায় যেতে হবে একবার। হতে পারে ওই লাশগুলোর মধ্যে কোনোটা রাজের লোক, যাদের কিডন্যাপ করা হয়েছে। মুহিব গাড়িটা ডান দিকে মোড় নিতে একটা চিপা গলিতে গাড়িটা হঠাৎ থেমে গেল। মুহিব গাড়ি থেকে নেমে চেক করতে লাগলো। অনেকক্ষণ গাড়িতে বসে থাকার পর নেমে আসলো ইমন। মুহিবকে লক্ষ্য করে বলল, আর কতক্ষণ লাগবে? প্রায় হয়েছে, আর মাত্র 5 মিনিটের মতো লাগবে। গাড়ির সাথে এক পা ভেঙে দাঁড়িয়ে রইল ইমন। গাড়ির লালচে আলোতে ঘড়িতে দেখলো রাত প্রায় 8টা বেজে গেছে, অথচ অন্ধকার চাপা গলিটা দেখে মনে হচ্ছে মাঝরাত। হঠাৎ একটা শব্দে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো ইমন। তার ঠিক সামনেই ডান পাশের আর একটা গলির মুখে একটা মেয়ের ওড়না চোখে পড়ল। হঠাৎ পেছনের দিকে তাকালো মেয়েটা। প্রিয়া! পিছন থেকে আমি বললাম, কি বললে? আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। আস্তে আস্তে গলিটার মুখের দিকে চলে গেল ইমন, কিন্তু প্রিয়াকে খুঁজে পেল না। তখনই অদ্ভুত একটা চিৎকারের সামনে দেখলো একটা মেয়েকে দুজন ছেলে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এক পা বাড়াতেই তার কানের কাছে তীব্র শীতল বায়ু বয়ে গেল। মনের ভেতর হঠাৎই প্রশ্ন জাগলো, এটা তাকে ভোলানোর জন্য কোনো মায়া নয় তো? মনে মনে জোহাইদের শক্তি কল্পনা করে সামনে এগিয়ে যেতে লাগলাম। কিছুটা পথ এগোতেই হঠাৎ থমকে দাঁড়ালাম। মুখ তুলে সামনে তাকিয়ে অবাক হয়ে গেলাম। এটা তো আমাদের কলেজ গেট। তার মানে কি এগুলো সত্যিই একটা মায়া? কিন্তু এরা আমাকে কলেজের ভিতরে কেন নিয়ে যেতে চাইছে? আবছা আলো ইমন দেখতে পেল দুজন ছেলে মেয়েটাকে সেই তালাবদ্ধ রুমে তালা ভেঙে নিয়ে গেল। ইমনের মনে এখন কিছুটা ভয় জেগে উঠল। হয়তো এরাই সেই শয়তান জিন আজ আবার আরেকটা মেয়ের সর্বনাশ করবে। কিন্তু তাদের শক্তির কাছে নিজের শক্তি অপারক ভেবে ফিরে আসলো ইমন। একই রাস্তা ধরে গাড়ির কাছে এসে খানিকটা অবাক হয়ে গেল। গাড়ির লাইটগুলো সব বন্ধ। মুহিবকেও কোথাও দেখতে পাচ্ছে না। ব্যস্ত হয়ে আশপাশটা দেখতে লাগলো। কোথাও না পেয়ে আবার গাড়ির কাছে ফিরে আসলো। ফোনের টর্চ অন করে গাড়ির কাচের ভেতর দৃষ্টি দিতেই চমকে উঠে অনেকটা পেছনে সরে গেল, কারণ ভিতরে কাচ বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। হাতের ফোনটা পড়ে গেল মাটিতে। ভয়ে তার হাত পা কাঁপতে লাগলো। ইচ্ছে করছে দৌড়ে পালিয়ে যেতে। মনে কিছুটা সাহস এনে গাড়ির কাছে চলে আসলো। গাড়ির দরজাটা বাইরে থেকে লক করা দেখেই বুকটা কেঁপে উঠল ইমনের। কোনো মতো দরজাটা খুলতে একটা রক্তাক্ত শরীর এসে পড়লো তার উপর। শরীরটার ঘাড়ের উপরের অংশ নেই, টকবক করে রক্ত পড়ছে সেখান দিয়ে। তৎক্ষণাৎ বডিটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নিচে তাকিয়ে দেখলো লাস্টের হাঁটুর নিচের অংশ নেই। লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পড়ল ইমন। ভয় তার দম বন্ধ হওয়ার মতো অবস্থা। নিজেকে কোনো মতে সামলে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ল। পাশে একটা অর্ধেক কাটা শরীর নিয়ে গাড়ির স্টার্ট দিয়ে চলতে লাগলো। হঠাৎ পেছনে ফেলে আসা রাস্তার ওপর থেকে ভয়ানক স্বরে কেউ একজন উচ্চ হেসে বলে উঠল, খুব শীঘ্রই দেখা হবে আমাদের। মুহিবের লাশ সহ গাড়িটা নিয়ে রাজের বাসা নিচে চলে আসলো ইমন। তার শরীরের পোশাকটা রক্তে লাল হয়ে গেছে। ভেতরে যেতেই চমকে উঠে রাজ বলল, কে আপনি? আমি ইমন। ইমন? এই নামে কাউকে তো আমি চিনি না। আর বাসায় তো দরজা সব বন্ধ, আপনি ভিতরে কিভাবে আসলেন? মুখটা বাঁকা করে হেসে বললাম, সেটা একটু পরেই টের পেয়ে যাবি। কিন্তু তার আগে বল, কলেজে যে লাশগুলো পাওয়া গেছে সেগুলো কি তোর লোকের ছিল? হঠাৎ ইমনের কথায় কিছুটা ভরকে গেল রাজ। আমতা আমতা করে বলল, তুই করে কথা বলছেন কেন? আর আমি আপনাকে কেন এসব বলবো? রাজের কথাটা শুনেই গলাটা চেপে ধরল ইমন। তার চোখে আগুন ঝরছে। রাজের শরীর দেয়ালে ঠেকিয়ে উপরে তুলেছে। কথা বলতে কষ্ট হচ্ছে রাজের। রাগী স্বরে ইমন বলল, না বললে তোকে এখানে খুন করে দেব। বাঁচতে চাইলে সব কিছু বলে দে। কলেজে তোর লোকেদের কারা পুলিশ সেজে ধরে নিয়ে গিয়েছে? আর সেই লাশগুলো যে রুমে পাওয়া গেছে সেই রুমে এমন কি রহস্য আছে? কেন সেই রুমটা তালাবদ্ধ করে রাখা হয়েছে? রাজের দম বন্ধ হয়ে যাচ্ছে। গলাটা ছেড়ে দিতে ধপাস করে ফ্লোরে পড়ে গেল রাজ। গলা ধরে জোরে জোরে কেশে উঠল। ইমনের রাগী চোখের দিকে তাকিয়ে গলা শুকিয়ে গেল তার। রাজ ভয়ে আমতা আমতা করে বলল, বলছি, সব বলছি আমি। বল এখন আসল সত্যিটা কি? কলেজে আমাদের লোকদের যে 4 জন পুলিশ ধরে নিয়ে গিয়েছিল সেইগুলো আমাদেরই লোক ছিল। কলেজে প্রায় বদনাম করার জন্য নিজের লোকেদের মিথ্যা পুলিশ সাজিয়ে গ্রেপ্তার করিয়েছে, যাতে সবাই ভাবে প্রিয়া মিথ্যা নাটক করে আমাদের লোকেদের কিডন্যাপ করেছে। সব কিছু প্ল্যানিং মোতাবেকই চলছিল, কিন্তু হঠাৎ করে কেউ ওদেরকে খুন করে দেয়। কলেজে পাওয়া যায় সেই 5 জনের লাশ, আর পরে পাওয়া যায় 2 জনের লাশ। সবাই আমাদের লোক ছিল। আমি জানি না তাদেরকে খুন করেছে। আর সেই রুমের রহস্যটা কি? কেন সেই রুমটা তালাবন্ধ রাখা হয়েছিল? আর তাদের লোকগুলো কি সেখানেই কেন খুন করে রেখে দিয়েছে কে? আমি ওই রকম বিষয়ে কিছুই জানি না। তুই জানিস তো সব কিছুই, শুধু সেগুলো পেট থেকে মুখে আনার ব্যবস্থা করতে হবে।
প্লিজ মাফ করে দিন আমাকে, আমি সত্যিই কিছু জানি না। ওকে, যেহেতু তুই কিছু জানিস না তাহলে আর তোকে বাঁচিয়ে রেখে লাভ কি? কথাটা বলে হাতের আঙুল ফাঁক করতে বড় বড় নখ বের হলো সেখান দিয়ে। বিদ্যুৎ গতিতে সেগুলো ঝুঁকিয়ে দিল রাজের পায়ে। চিৎকার করে উঠল রাজ। আর একটা হাত গলায় রাখতেই রাজ বলল, প্লিজ আমাকে মারবেন না, আমি সব বলেছি ওই রুমের বিষয়ে। বল। কলেজে ওই রুমে আমি মেয়েদের জোর করে ধর্ষণ করতাম। প্রতিদিন রাত জোর করে একটা নতুন মেয়েকে তুলে নিয়ে আসতাম ওই রুমে। আমি আর আমার কয়েকজন লোক মিলে এসব কাজ করতাম। আর কলেজে তখন আমার ক্ষমতা ছিল, তাই কেউ কিছু বলার সুযোগও পেত না। কিন্তু হঠাৎ করে প্রিয়া কলেজে সব কিছু হয়ে যাওয়ায় আমাদের কৃতকর্ম ফাঁস হয়ে যায় সবার সামনে, তাই আমাদের ক্ষমতাও চলে যায়। আর তখন থেকেই রুমটা তালাবদ্ধ করে রাখা হয়। কিন্তু এত বড় অপরাধ করার পরও তোর কিচ্ছু হয়নি, তুই দিব্যি রাজনীতি করে যাচ্ছিস। না মানে? মানেটা আমি বলছি তোকে। তো তখন কোনো শাস্তি হয়নি, কারণ তুই প্রিয়ার বাবার হয়ে তখন কাজ করতি। আর প্রিয়ার বাবা এমপি হওয়ার পরও তোর ক্ষমতা ছিল কলেজে। শুধু তাই নয়, এখনও তুই তার হয়েই কাজ করছিস। কিন্তু কলেজে কর্তৃত্ব না থাকায় প্রিয়ার ওপর তোর রাগ। প্রিয়াকে সরানোর জন্য তুই লাবিবের সাথেও ঝামেলা করেছিস। হ্যাঁ, আমি লাবিবার হয়ে কাজ করি, কিন্তু ওই লাবিবা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমাকে সমস্ত কলেজের সামনে অপমান করেই নিজের মেয়েকে কলেজের নেতা বানিয়েছে। আমি শুধু একটাই প্রতিশোধ নেওয়ার জন্য এখনও ওর সাথে আছি। একটা সুযোগ পেলেই আমি ওকে দুনিয়া ছাড়া করে দিব। মৃত্যু তোর অবশ্যই হবে, কিন্তু তার আগে তোর মৃত্যু হবে। আমি তো আপনাকে সব সত্যি কথা বলে দিয়েছি, তাহলে কেন আমাকে মারতে চাইছেন? অর্পাকে কেন খুন করেছিস তোরা? কেন তাকে পশুর মতো অত্যাচার করেছিস? আবা, বিশ্বাস করুন, আপাকে আমি কিছু করিনি। আমি ওকে খুনও করিনি। তাহলে কে খুন করেছে অর্পাকে? তা আমি জানি না। আমি তো শুধু আব্বাকে তার হাতে তুলে দিয়েছিলাম। কার হাতে? লাবিবার কলেজে একটা অনুষ্ঠানে আপাকে দেখে পছন্দ হয়ে যায় লাবিবের, তাই তার কথা মতো আপাকে তুলে তার কাছে পৌঁছে দিয়েছিলাম। তারপর কি হয়েছিল আমি জানি না। রাজের কথা শুনে মাথাটা নিচু করে ফেলল ইমন। শরীরের সর্বশক্তি দিয়ে হাতের নখগুলো ঢুকিয়ে দিল রাজের গলায়। হাত দিয়ে দূরে ছুঁড়ে মারল তার দেহ। প্রাণহীন দেহটার দিকে তাকিয়ে বাসা থেকে চলে আসলো। গাড়ির লাশটা হসপিটালে পৌঁছে দিতে দিতে রাত 2টা বেজে গেল। হসপিটালের রক্তাক্ত পোশাকটা পাল্টে বাসায় চলে আসলো। দরজা খুলে সরু চোখে তাকিয়ে তিথি জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে? তিথির কথার কোনো জবাব না দিয়ে রুমে চলে আসলো ইমন। বাথরুমে গিয়ে গোসল সেরে ফ্রেশ হয়ে নিল। বিছানার উপরে রাখা ড্রেসটা হাতে নিয়ে তিথি বলল, কি হয়েছে তোমার? আমার সাথে কথা বলছো না কেন? তিথির থেকে টি শার্টটা নিয়ে বললাম, কই বলছি তো কথা। তুমি কি আমার থেকে কিছু লুকোতে চাইছো? কি লুকাবো আমি? কয়েকদিন ধরেই তোমার আচরণ কেমন পরিবর্তন ঠেকেছে। কলেজ বন্ধ, অথচ তারপরেও তুমি সকালে বাসা থেকে বেরিয়ে যাও, সারাদিন তোমার কোনো খোঁজ নেই, মাঝরাতে বাসায় আসো। কেন এসব করছো? কিসের এত কাজ তোমার? তিথির কথায় খানিকটা বিষণ্ণ মনে চুপ হয়ে গেল ইমন। কিছুক্ষণ নীরব থাকার পর ইমন বলে উঠল, আমি তোমার থেকে অনেক কথা গোপন করেছি তিথি। কথা? কি কথা? আমি অন্য সবার মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না। কেন পারছো না? কারণ হলো, তিথিকে সব কথা খুলে বললাম, আমার সাথে যা যা হয়েছে। কথাগুলো শুনে যেন বাকরুদ্ধ হয়ে গেল তিথি। বিছানায় ধপ্পাস করে বসে পড়ল। হয়তো তুমি ভাবছো একজন খুনিকে ভালোবাসো তুমি, হয়তো আমার উপর ঘৃণা হচ্ছে তোমার, কিন্তু আমার কাছে এটাই ঠিক বিচার। এইসব নর পশুদের একমাত্র শাস্তি মৃত্যুই। ঠাস করে ইমনের গালে থাপ্পড় মারল তিথি। তিথি ছল ছল চোখে তাকিয়ে শক্ত করে জড়িয়ে ধরল ইমনকে। আমাকে তোমার এমন মনে হয় আমি ঘৃণা করব তোমাকে? আমি জানি আমি কোনো ভুল মানুষকে ভালোবাসিনি। তুমি যেটা করেছো ঠিক করেছো। আমি সবসময় তোমার পাশে আছি। তিথিকে ছাড়িয়ে হাত দিয়ে মুখটা তার দিকে তুলে বললাম, তোমাকে আমার একটা কথা রাখতে হবে। কি কথা? যতদিন না আমি এই রহস্যের উদ্ঘাটন করছি, জোয়াইদের শক্তি সেই জিনগুলোকে শেষ না করছে, ততদিন তোমাদের একটা নিরাপদ জায়গায় থাকতে হবে, নয়তো সেই জিনগুলো তোমাদের ক্ষতি করতে পারে। কিন্তু আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি তিথি, তাই আমি চাই না আমার জন্য আমার প্রিয় মানুষের কোনো ক্ষতি হোক। ঠিক আছে, কিন্তু কোথায় যাব আমরা? যেখানে আমি নিয়ে যাব, কিন্তু তার আগে তোমার আম্মুকে সবকিছু বুঝিয়ে বলতে হবে। এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না।
পরদিন রাফি আর তুষারের কথা মতো তিথি আর রুবিকে জিন রাজ্যের একটা নিরাপদ জায়গায় রেখে এসেছে ইমন। ইমন সকল রহস্যের জাল খুলতে আরম্ভ করেছে। ইমন মনে মনে ভাবছে, অর্বাকে রাজ প্রিয়ার বাবার হাতে তুলে দিয়েছে, তার মানে সবকিছুর পিছনে লাবিবেরই হাত আছে। এতগুলো খুনও হয়তো লাবিবই করেছে, হয়তো সেই সব শয়তান জিনদের নেতা, সেই ছদ্মবেশী গ্যাংস্টার। বাসার দরজাটায় কেউ নক করছে। ইমন গিয়ে দরজাটা খুলে খানিকটা পিছিয়ে গেল। ইমনের মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে গেল, সাদিক। তার সামনে সশরীরে দাঁড়িয়ে আছে সাদিক। ইমন দূর থেকে তাকালো তার দিকে। সাদিকের শরীর থেকে অদ্ভুত বিশ্রী একটা গন্ধ আসছে। মুখ থেতলে গেছে, রক্ত গড়িয়ে পড়ছে নাক মুখ দিয়ে, চোখের কোণায় রক্ত। সাদিক ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো তার দিকে। রক্তের ছাপ পড়ে যাচ্ছে মেঝেতে। ঢের বুঝতে পারছে এটা কোনো মায়া, এটা জিনদের তৈরি একটা ফাঁদ। ধীরে ধীরে সাদিক যতই এগিয়ে আসছে তার শরীর থেকে রক্তগুলো তত তাড়াতাড়ি ঝরে পড়ছে। সাদিক কিছুটা গুঙিয়ে উঠে বলল, আমাকে বাঁচাও ইমন, আমাকে সাহায্য করো, আমি মরে যাচ্ছি। আমার কাছে এসো ইমন, দয়া করে আমার কাছে এসো। ইমন কিছু না বলে পিছিয়ে যেতে লাগলো। সাদিক আরও এগিয়ে যাচ্ছে। তার শরীরের ওপর থেকে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। মাথা ছাড়া একটা দেহ হেঁটে আসছে ইমনের দিকে। টকবক করে রক্ত ঝরছে তার সমস্ত শরীর থেকে। অদৃশ্য জায়গা থেকে কান্নার আওয়াজ আসছে। ইমন পকেট থেকে মুহিবের বন্দুকটা বের করে তা পরপর 4টা গুলি করলো। বেলুনের মতো ফেটে রক্ত মাংস ছড়িয়ে পড়লো রুম জুড়ে। হঠাৎই সমস্ত কিছু অদৃশ্য হয়ে গেল। রুমটায় আবার আগের মতো নীরবতা নেমে আসলো। এত নীরবতা ইমনের মনে কিছুটা অস্থিরতা সৃষ্টি করলো। এরা এত সহজে যাওয়ার নয়, নিশ্চয়ই আবার কোনো দিক থেকে আক্রমণ করে বসবে। হাতের বন্দুকটা পজিশনে নিয়ে ইমন বলল, আমি জানি তোরা আশেপাশে আছিস, কোথাও হয়তো লুকিয়ে বসে আছিস। সাহস থাকলে সামনে আয়, এইভাবে ভিতর মতো লুকিয়ে আছিস কেন? হঠাৎ সমস্ত রুমে ভয়ঙ্কর একটা হাসি ছড়িয়ে পড়ল। সেই সাথে ভারী গলায় ভেসে আসলো, অনেক সাহস তোর না? ঠিক আছে, আগে আমার চেলাটির সাথে একটু খেলে নেয়, তারপর না হয় আমি আসবো। চারপাশে কালো প্রতিকৃতির সৃষ্টি হলো। ধীরে ধীরে সেগুলো মানুষের রূপ নিল। ভয়ঙ্কর আকার ধারণ করলো সবগুলো শরীর। পাশ থেকে একটা দৌড়ে আসতে জোরে লাথি দিল ইমন। দূরে পড়ে গেল দেহটা। ঘাড় থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। পেছন থেকে আরেকটা এগিয়ে আসলো। হাত ছাড়া দেহটার পা দুটো আলাদা করে দিল ইমন। একে একে সবগুলো দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে দিল, কিন্তু তবুও বারবার এগিয়ে আসছে। মনে হচ্ছে মার খাওয়ার পর আরও বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে এরা। বন্দুকের গুলি ভরে মাথার মাঝ বরাবর মারতে একটা অদৃশ্য হয়ে গেল। একে একে সবগুলোর মাথায় মারতে অদৃশ্য হয়ে গেল সব দেহগুলো। আবারও সেই ভয়ঙ্কর হাসি ভেসে এলো। সামনে রাখা চেয়ারটায় তৈরি হলো একটা মানুষের প্রতিকৃতি। ইমন অবাক হয়ে দেখল তার সামনে চেয়ারে লাবিব বসে আছে। আগুন ঝরানো চোখ নিয়ে রাগী স্বরে লাবিব বলল, তুই কি ভেবেছিস এই আত্মাগুলো তোর গুলি খেয়ে চলে গেছে? আমার উপস্থিতিতে এরা চলে গেছে। তুই অনেক বড় অপরাধ করেছিস লাবিব, এর শাস্তি তো তোকে পেতেই হবে। শাস্তি? হ্যাঁ, আমাকে শাস্তি দিবি তুই? আত্মার কোনো মৃত্যু নেই, আমি অমর, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। লাবিবের কথায় কিছুটা থমকে গেল ইমন। লাবিব আত্মা? সে কি তাহলে জিন না? তুই যাকে খুঁজছিস তাকে কোনোদিনই পাবি না। সে তো হচ্ছে হাজার হাজার গুণ শক্তিশালী। তার কাছে পৌঁছানোর আগে তুই আমার হাতে মৃত্যুবরণ করবি। আমার খুব আফসোস লাগছে যে আমি যাকে খুঁজছি সে তুই না, কিন্তু তুই তো শাস্তি ঠিকই পাবি। তুই অর্পাকে খুন করেছিস, তোকে শাস্তি তো পেতেই হবে। অর্পাকে খুন আমি করিনি, তবে খুন করতে সাহায্য করেছি। আর শুধু তাই নয়, তোর বন্ধু সাদিককেও আমি খুন করিয়েছি। সাদিককে তুই খুন করিয়েছিস? কে করেছে সাদিকের খুন? হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে উঠল, আমি খুন করেছি সাদিককে। চমকে উঠে পেছনে তাকালো ইমন। ইমন বিস্ময়ে চোখ দুটো কপালে তুলে ফেললো আর বলল, প্রিয়া, তুমি সাদিকের খুন করেছো? হ্যাঁ, আমি সাদিককে খুন করেছি। তোরই বন্ধু ছিল না, তোকে বড্ড সাহায্য করতে চেয়েছিল বেচারা। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে প্রিয়া, তুমি একটা মেয়ে হয়ে এসব মানুষরূপী শয়তানদের সাথে কাজ করছো। তোমার লজ্জা লাগে না এসব হিংস্র কাজ করতে? লজ্জা? আমাদের কোনো লজ্জা নেই। লজ্জা তো আছে তোদের মতো মানুষের। আমরা আত্মা, শক্তি আমাদের জীবন। শক্তির জন্য আমরা যা খুশি করতে পারি। রাগী ভাবে বললাম, তাহলে এখন শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে নে। হাতের বন্দুকটা তুলে কয়েকটা গুলি করলো প্রিয়ার দিকে। গুলি প্রিয়াকে ভেদ করে বেরিয়ে গেলে কিন্তু তার কিছুই হলো না। ইমন কাছে গিয়ে হাত তুলে দেখলো তাকে স্পর্শ করতে পারছে না। অবাক হয়ে কিছুটা পিছিয়ে গেল। লাবিব আর প্রিয়া আবার ভয়ঙ্করভাবে হেসে উঠল।
ধীরে ধীরে তারা এগিয়ে আসতে লাগলো ইমনের দিকে। হঠাৎই চোখে ঝাপসা দেখতে লাগলো ইমন। মাথা ঘুরে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফিরতে চোখের সামনে তুষার আর রাফিকে দেখে বেশ অবাক হয়ে বলল, আমি কোথায় আছি এখন? লাবিব আর প্রিয়াই বা কোথায়? তুমি এখন নিরাপদ জায়গায় আসো, কোনো ভয় নেই। লাবিব আর প্রিয়ার কাছ থেকে তুমি এখন নিরাপদ জায়গায় আসো, কোনো ভয় নেই। লাবিব আর প্রিয়ার কাছ থেকে অনেক কষ্টে আমরা তোমাকে তুলে এনেছি, আর একটু দেরি হলেই ওরা তোমাকে মেরে ফেলতো। লাবিব আর প্রিয়া কি তাহলে সত্যি কোনো আত্মা? ওরা কি মানুষ নয়? না, ওরা মানুষ নয়, এক একটা মানুষরূপী আত্মা। কিন্তু এতদিন কি প্রিয়া তাহলে অভিনয় করেছে? এটা কিভাবে সম্ভব? কেউ তার আসল রূপ বুঝতে পারেননি? আমার মনে হয় ও সেই পরিমাণ শক্তি অর্জন করেছে যতটা শক্তি তাকে আত্মাদের বশ করতে সাহায্য করে। তারপর ওইসব আত্মাদের মাঝে শক্তি রূপ দিয়ে মানুষ রূপে তাদেরকে নিয়ন্ত্রণ করেছে। কিন্তু আমরা তার কাছে কিভাবে পৌঁছাবো? কিভাবে জানবো সে কে? কে সেই আড়ালে লুকিয়ে থাকা ছদ্মবেশী গ্যাংস্টার? যেহেতু সবগুলো হত্যার কারণ জানা গেছে, অপার খুনির চিহ্ন করা গেছে, তাই তাদেরও খুঁজে বের করা যাবে। কিন্তু কিভাবে কিভাবে আমরা তার কাছে পৌঁছাতে পারবো? জোহাদের ক্ষমতা, জোহাদি আমাদের তার কাছে পৌঁছাতে সাহায্য করবে। কিন্তু জোহাইদের কি সেই ক্ষমতা আছে? ওই জিনকে হারানোর শক্তি কি জোহাইদের ভিতরে আছে? জোহাইদ তার বাবার বন্ধু একলিসের শক্তি নিজের মধ্যে নিয়ে সেই জিনদের সাথে লড়বে। আর যেহেতু এর মধ্যে জোহাদি অনেক শক্তি অর্জন করেছে, তাই তোমার শক্তিও অনেক গুণ বেড়ে যাবে, কারণ জোহাদের শক্তি তোমার মধ্যে আছে। আর তোমার দুজন মিলে একসাথে সেই জিনটার সাথে লড়বে। ঠিক আছে, আমি প্রস্তুত। কিন্তু জোহাইদ কোথায়? তোমার পাশে। রাফির কথায় পাশে তাকালো ইমন। লম্বা সুঠাম দেহের অধিকারী একটা বিস্ময়কর সৌন্দর্যের কোনো এক যুবক তার সামনে দাঁড়িয়ে আছে। চোখ দুটো টকটকে লাল, পা থেকে মাথার উপর পর্যন্ত আলো ছড়াচ্ছে তার দেহে। ইমন বিস্মিত হয়ে বলল, আপনি রাজকুমার জুহাইদ? হ্যাঁ, আমি জুনাইদ, কিন্তু আমাকে আপনি বলবেন না, আমি তোমার বন্ধু। ঠিক আছে, কিন্তু আমরা কিভাবে ওই গ্যাংস্টার জিনের কাছে পৌঁছাবো? এটা একমাত্র একলিশই বলতে পারবে, তার থেকেই শুনতে হবে। আমাদের এখন কি করণীয়? জুহাইদ ছোট একটা বল হাতে থেকে ছুঁড়ে মারল উপরে। বলটা অনেক বড় আকার ধারণ করে তাদের সামনে হাওয়ায় ভাসতে লাগলো। তার ভেতরে ফুটে উঠল একটা স্পষ্ট মুখায়ব। কাপা স্বরে আওয়াজ আসলো, কি চাওয়া তোমার রাজকুমার? আমরা সেই শয়তান দিনের কাছে যেতে চাই যে আপনাকে খুন করেছে, যার ইশারায় সাদিক সহ সবগুলো রহস্যময় খুন হয়েছে। তার কাছে যেতে হলে তোমাদের আগে তার কাছ থেকে সৈন্যদের মুক্ত করতে হবে। সে যেসব আত্মাদের বশ করে শক্তির রূপ দিয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়েছে, তাদের সবাইকে তোমাদের মুক্ত করে দিতে হবে। তাহলে তার শক্তির অর্ধেক কমে যাবে। তখন তোমরা তাকে সহজে হারাতে পারবে, ধ্বংস করতে পারবে তাকে সহ তার সব শক্তি। তাহলে বলুন, কিভাবে আমরা সেই সব আত্মাদের মুক্তি দিতে পারবো? কিভাবে ধ্বংস করতে পারবো তার অর্ধেক শক্তি? এইটা বড় কঠিন কাজ। শয়তানটা সব আত্মাদের একটা গোপন জায়গায় আটকে রেখেছে। সেই জায়গা বড় ভয়ঙ্কর। প্রত্যেক মুহূর্তেই সেখানে নতুন নতুন বিপদের সৃষ্টি হয়। একটা বিপদ পেরোতেই আরেকটা বিপদের সৃষ্টি। আর সবচেয়ে বড় কথা হলো, সেখানে তুমি যেতে পারবে না, সেখানে ইমনকে যেতে হবে। কারণ ওই জায়গায় শুধুমাত্র মানুষই প্রবেশ করতে পারবে। কিন্তু ইমন কি পারবে একা সেই বিপদ মোকাবেলা করতে? তুমি চিন্তা করো না জুহাইদ, ইমনের উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। সে তোমার শক্তি আর নিজের বুদ্ধি দিয়ে অবশ্যই সেই বিপদ থেকে উদ্ধার হতে পারবে, মুক্ত করে দিতে পারবে বন্দী হওয়া সকল আত্মাদের। তাহলে কখন যাব সেই জায়গায়? কখন সেই ছদ্মবেশী গ্যাংস্টারকে ধ্বংস করে দেব? কালকেই। কালই হবে তার জন্য সেই দিন। কালই সমাপ্তি ঘটবে এই মৃত্যুর খেলা রহস্য। পরদিন একলিসের বলা কথা অনুযায়ী বন্দি আত্মাদের মুক্তি দেওয়ার জন্য সেই ভয়ঙ্কর জায়গায় রওনা হলো ইমন। জুহাইদ ততক্ষণে লাবিবের কাছে চলে গেল। লাবিবে একমাত্র ব্যক্তি যে তাকে সেই জিনের কাছে পৌঁছাতে সাহায্য করতে পারবে। জুহাইদের আগমনে ভয়ঙ্কর রূপ ধারণ করলো লাবিব। রাগী চেহারায় তাকিয়ে বলল, মহারাজ জুহাইদ, শেষ পর্যন্ত দেখা পেলাম আপনার। আমার আগমন তোর ধ্বংসের জন্য লাবিব।
তোর শক্তি ধ্বংস করতে এসেছি আমি। হুম, শুনে খুব হাসি পেল। জুহাইদ, আপনার কথা মূর্খতার পরিচয় দিচ্ছে। আপনি হয়তো জানেন না আমার ক্ষমতা অসীম, আমার ধ্বংস নেই। সব শয়তানের কাছেই নিজেকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয়, কিন্তু তুই এটা জানিস না যে তোর ধ্বংস এগিয়ে আসছে। তোদের মতো সবগুলো অশুভ আত্মার ক্ষমতা শেষ হয়ে আসছে। আমার ক্ষমতা শেষ করার মতো শক্তি আপনার নেই রাজা জুহাইদ। সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। জুহাইদ কথাটা বলে লাবিবের চারপাশে একটা অগ্নিবৃত্ত তৈরি করলো। লাবিব হাত পা ছুঁড়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। অবাক হয়ে জুহাইদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা কি করে সম্ভব? কেন আমি এখান থেকে বের হতে পারছি না? জুহাইদ জোরে হেসে উঠল, চোখ দুটো লাল করে বলল, এটা একলিসের শক্তি। এর দ্বারা শুধু তুই নয়, তোদের সব কয়টা সৈন্য এখন বন্দি। তোর একমাত্র মেয়ে প্রিয়াও এখন এই আগুনের জালে বন্দি। ধীরে ধীরে এখন তোদের শক্তি শেষ হয়ে যাবে। কিন্তু কিভাবে? আমরা তো অমর, আমাদের শক্তি তো কখনো শেষ হওয়ার নয়। জুহাইদ আবারও হেসে উঠল, হাতের গোল বলটা ছুঁড়ে মারল হাওয়ায়। সেখানে স্পষ্ট ফুটে উঠল একটা জনমানবহীন ভয়ানক জায়গা। একা একা সেখানে হেঁটে যাচ্ছে ইমন। চারদিকে মরুভূমির মতো ধু ধু করছে বালি, কিন্তু শরীরটা ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। খুব সাবধানে পা ফেলছে ইমন। হঠাৎ তার এক পা সামনের জায়গাটায় বালিগুলো ডেবে যেতে আরম্ভ করলো। ইমন কিছুটা দূরে সরে যেতেই গভীর গর্তে পানি উঠতে লাগলো। ধীরে ধীরে গর্তটা এক গভীর পুকুরে পরিণত হলো। কালো ভয়ানক দৈত্যকার কয়েকটা ছায়া এগিয়ে আসতে লাগলো তার দিকে। রাজা রিউলিসের তরবারিটা মুষ্টিবদ্ধ করে ধরল ইমন। একটা ছায়াকে আঘাত করতে দূরে সরে গেল। একে একে সবগুলো ছায়াকে আঘাত করতে লাগলো। ছায়াগুলোকে ভেদ করে চলে যাচ্ছে তরবারি, কিন্তু তাদের কিছুই হচ্ছে না। বারবার এগিয়ে আসছে তার দিকে। কিছুটা পিছিয়ে গিয়ে তরবারিটা তাদের দিকে তুলে ধরতেই সেখান থেকে নীল রশ্মি বের হলো। তরবারিটা একটা ছায়ার উপর পড়তে চিৎকার করে সেগুলো অদৃশ্য হয়ে গেল। একে একে সবগুলো ছায়ার দিকেই তরবারি ধরতে অদৃশ্য হয়ে গেল। ধীরে ধীরে পুকুরটার কাছে চলে গেল ইমন। স্বচ্ছ পানিতে নিজের মুখ দেখা যাচ্ছে। হঠাৎ পুকুর থেকে একটা বিশাল সাপ বের হয়ে আসলো। দেখতে দেখতে পুকুরের চারপাশ থেকে অসংখ্য সাপ বের হতে লাগলো। ইমন একটা সাপের চোখের দিকে তাকাতেই সাপটা মাথা নামিয়ে পিছিয়ে গেল। ধীরে ধীরে সবগুলো সাপ তার চোখের দিকে তাকালো। চোখের ইশারায় যেন সাপগুলো তাকে পথ দেখিয়ে দিচ্ছে। একে একে রাস্তা ছেড়ে দিল তাকে। পানিতে এক পা স্পর্শ করতেই ঝড় উঠে গেল পানিতে। তীব্র বেগে ঘুরতে ঘুরতে এক বিশাল আকৃতির সাপে পরিণত হলো। নীল বর্ণের বিশাল দেহী সাপের সামনে ইমনকে খুবই তুচ্ছ মনে হচ্ছে। নীল আলো ছড়াচ্ছে সাপটার চোখে। ইমনের দিকে ফনা তুলে সাপটা বলল, কে তুই? এখানে কেন এসেছিস? আমি একজন মানুষ, এখানে এসেছি সেই বাক্সটার খোঁজে যেখানে আত্মাদের বন্দি করে রাখা হয়েছে। তুই একটা সাধারণ মানুষ হয়ে এখানে আত্মার খোঁজে? তুই কি জানিস এখানে যে একবার আসে সে কখনো বেঁচে ফিরতে পারে না? আমি জানি, কিন্তু আমি যদি এখানে থেকে বেঁচে ফিরতে নাও পারি তবুও আমি আত্মাদের মুক্ত করবই। তুই কোনো সাধারণ মানুষ হতে পারিস না। সাধারণ একটা মানুষ হলে আমার কাছে আসার আগেই তোর মৃত্যু হতো। তুই কি জানিস আমি একটা জায়গার পাহারাদার? সে ব্রাকটার কাছে যেতে হলে আগে তোর আমাকে হারাতে হবে। আমি প্রস্তুত। একলিসের শেখানো একটা মন্ত্র পড়ে হাতের তরবারিটা উপরে ছুঁড়ে মারল ইমন। ধীরে ধীরে তরবারিটা একটা বিশাল আকৃতির সাপে পরিণত হলো। আগের সাপটা হঠাৎ এই সাপের সামনে মাথাটা নত করে ফেলল। নিজের আকারটা ছোট করে বলল, আপনি এগিয়ে যান সামনে। নীল সাপটা অদৃশ্য হতেই পুকুরের সব পানি শুকিয়ে গেল। পুকুরের মাঝখানে দৃশ্যমান হলো একটা ছোট ঘর। ইমন যতই ঘরটার কাছে যাচ্ছে অদ্ভুত সব আওয়াজ আসছে তার কানে। চিৎকার আসছে অসংখ্য মানুষের। হঠাৎ পেছন থেকে জুহাইদের গলার আওয়াজ শোনা গেল, ইমন, ওখানে যেও না, তুমি মারা যাবে। পিছনে ফিরে এসো ইমন, পিছনে তাকাও। চমকে উঠল ইমন। তীব্র কৌতূহলে পেছনে তাকানোর জন্য প্রস্তুত হতেই আবার আওয়াজ আসলো, পিছনে তাকিও না ইমন, এই সবই তোমাকে ভোলানোর জন্য মিথ্যে মায়া। পিছনে তাকালেই তুমি মারা যাবে। অসহ্য আওয়াজে কানে হাত দিয়ে সামনে এগোতে লাগলো ইমন। ধীরে ধীরে ঘরটার ভেতরে প্রবেশ করলো। ঘরের মাঝ বরাবর একটা বাক্স হাওয়ায় ভাসছে। বাক্সটা হাতে নিয়ে বেরিয়ে আসলো ঘর থেকে। তখনই চারপাশ থেকে অনেকগুলো আত্মা ঘিরে ফেললো তাকে। থমকে দাঁড়ালো ইমন, বুঝতে পারছে না কি করবে। হঠাৎ জুহাইদের কণ্ঠ ভেসে আসলো, বাক্সটা খুলে উপরে ছুঁড়ে মারো ইমন, তাড়াতাড়ি করো, নইলে এরা তোমাকে মেরে ফেলবে। এদের শক্তি অনেক বেড়ে গেছে। কথাটা শুনে তৎক্ষণাৎ বাক্সটা খুলে ফেললো ইমন। সর্বশক্তি দিয়ে ছুঁড়ে মারলো উপরে। চারদিকে তীব্র আলো সৃষ্টি হলো। উপরে উঠে যাচ্ছে যেন এক একটা আগুনের গোলার মতো লালচে আলো। কিছুক্ষণ পর পরিবেশটা আগের মতো হয়ে গেল। সমস্ত আত্মার মুক্তি হয়েছে।
ইমন আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বেরিয়ে আসলো। বাইরে আসতে জুহাইদের সাথে দেখা হলো তারা দুজনে একসাথে উড়ে চলে আসলো অনেকটা পথ। হঠাৎই তাদের মাথার উপরে আকাশটা ঘন কালো বর্ণ ধারণ করলো। চারপাশে শান্ত পরিবেশে হঠাৎই সৃষ্টি হলো তীব্র ঝড়। ভয়ঙ্কর একটা আওয়াজ আসতে লাগলো তাদের কানে। জুহাইদ অস্ফুট স্বরে বলে উঠল, সে আসছে। ইমন খানিকটা উদ্বিগ্ন হয়ে বলল, হ্যাঁ, তুমি আর দেরি করো না ইমন, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এখান থেকে সামনে কিছু দূর যেতেই একটা ঘন জঙ্গল পড়বে। সেখানে কোনো একটা গাছের কোটরে লুকিয়ে আছে একটা সবুজ পোকা। তাকে মারতে পারলেই দিনটা বা ছদ্মবেশী গ্যাংস্টাররা মারা যাবে, কারণ তার ভিতরেই লুকিয়ে আছে দিনটার প্রাণ। কিন্তু কিভাবে আমি সেই অদ্ভুত গাছটা খুঁজে বের করব? অ্যাটলিস্ট তোমাকে সাহায্য করবে। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, দিনটা চলে এসেছে। জুহাইদের কথায় সেই জঙ্গলে চলে গেল ইমন। জুহাইদ উড়ে উড়ে একটা খোলা জায়গায় চলে আসলো। তখনই তার সামনে কালো ভয়ানক এক বিশাল দেহ নেমে আসলো। জুহাইদের দিকে তাকিয়ে বলে উঠল, শেষ পর্যন্ত তুই আমাকে সামনে আসতে বাধ্য করলি। আমি যেটা চাই সেটা অর্জন করেই ছাড়ি। তাছাড়া তোর মৃত্যুটা আমার হাতেই লেখা আছে। আমার মৃত্যু? আমাকে আগে ভালো করে দেখে নাও রাজামশাই, তারপর না হয় দেখা যাবে কে কার হাতে মারা যায়। কথাটা বলেই মুখের কাপড়টা সরিয়ে সামনের দিকে তাকালো জিনটা। জুহাইদ অবাক হয়ে বলল, প্রিন্সিপাল স্যার আরাফাত চৌধুরী? হ্যাঁ, আমি সেই প্রিন্সিপাল আরাফাত চৌধুরী, আমি সেই জিন। তবে এটা আমার আসল পরিচয় নয়। আমার আসল পরিচয় পেলে তুই ভয়ে চমকে উঠবি জুইহান্ত। বল, কে তুই? কি তোর আসল পরিচয়? জুহাইদের কথায় জিনটা ভয়ানকভাবে হাসতে লাগলো। সেই সাথে তার রূপ পরিবর্তন হতে লাগলো। একসময় তার নিজের আসল রূপে চলে আসলো জিনটা। জুহাইদের চোখে বিস্ময় ভাব ফুটে উঠল। চোখ দুটো রক্তের মতো লাল করে রাগী স্বরে জুহাইদ বলল, আহান তুই? হ্যাঁ, আমি সেই জিন যে তোর বাবাকে হত্যা করেছি। শুধু তাই নয়, তোর ভালোবাসার মানুষকেও আমি ধর্ষণ করেছি, নির্মমভাবে খুনও করেছি তাকে। তুই অনেক বড় অপরাধ করেছিস আহান। তোকে সেই দিনই হত্যা করা উচিত ছিল, যেদিন তুই আমার বাবাকে মেরেছিলি। কিন্তু তখন আমার শক্তি ছিল না। আজ আমার শক্তি আছে। আজ তোর মৃত্যু নিশ্চিত। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। জুহাইদ আহানকে মারার জন্য এগিয়ে যেতেই আহান তার শক্তি দিয়ে তাকে দূরে ফেলে দিল। রাগীভাবে জুহাইদের দিকে এগিয়ে যেতেই হঠাৎ তার শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। মনে হচ্ছে কেউ তার গলা চেপে ধরেছে, বুকে যেন কেউ পাথর বসিয়ে দিয়েছে। আচমকা পেছন থেকে ইমন বলে উঠল, তোর আত্মা এখন আমার হাতে আহান। আহান মুখ ঘুরে পেছনে তাকালো। ইমনের হাতে বাক্সে সবুজ পোকাটা দেখে ভয়ে গলা শুকিয়ে গেল তার। আমদা আমদা করে বলল, আমাকে মাফ করে দাও, দয়া করে ওটা ফেলো না, আমাকে ফেরত দিয়ে দাও ওটা। আমি তোমার সব কথা শুনবো, তোমরা যা বলবে তাই করব। জুহাইদ ইমনের হাত থেকে বাক্সটা নিয়ে আগুনে পুড়িয়ে দিল। আহান জোরে চিৎকার করছে, তার শরীরের নিচ থেকে পুড়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। দেখতে দেখতে সমস্ত শরীর পুড়ে গেল তার। একটা তীব্র আলো ছড়িয়ে পড়লো চারদিকে। জুহাইদ ইমনের কাঁধে হাত রেখে বলল, আমাকেও যেতে হবে বন্ধু। কোথায় যাবে তুমি? আমার রাজ্যে। সেখানে আমার জন্যই সবাই অপেক্ষা করছে। এখনই যাওয়ার কি দরকার? আর দেরি করা ঠিক হবে না। তুমি ভালো থেকো। আর যখন মন চাইবে আমার কথা স্মরণ করলেই আমার শক্তি তোমার মাঝে চলে আসবে। তখন আমার সাথে কথা বলতে পারবে তুমি। তবে তার হয়তো আর কোনো প্রয়োজন হবে না। সকল রহস্যের আজ সমাপ্তি ঘটেছে। শেষ হয়েছে মৃত্যু খেলার অনুচ্ছেদ। ভালো থেকো, আসি। ইমনের সামনে তিনজন দাঁড়িয়ে আছে, রাফি, তুষার আর জুহাইদ। ধীরে ধীরে তারা উপরে উঠে যাচ্ছে। তীব্র আলোর বেগে উড়ে চলে গেল তারা। ইমনের চোখের কোণে পানি চলে এসেছে। হঠাৎ কাঁধে কারো স্পর্শ অনুভব করলো। পিছনে তাকিয়ে দেখলো তিথি দাঁড়িয়ে। এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? বাসায় যাবে না? যাব। খালা কোথায়? আম্মু বাসায়। আমাকে বললো জামাই নিয়ে বাসায় যেতে। জামাই মানে? কে জামাই? ইস নাকা, জামাইকে দিন নাকি জানেন না? আমাদের তো এখনো বিয়ে হয়নি, তাহলে জামাই হলাম কি করে? হওনি তো হবে, আজকে হবে। ও তাই? তাহলে বউকে একটু অগ্রিম আদর করে নি। ওই না, তুমি একদম আমার কাছে আসবা না। কেন? তুমি এখন আমাকে প্রপোজ করো নাই। আগে প্রপোজ, তারপর ভালোবাসা। খাইছে আমারে। কি বললে তুমি?
কই আমি বললাম কি কিভাবে প্রপোজ করব? তোমার ইচ্ছে, তবে ভালো না হলে কিন্তু আমি অ্যাকসেপ্ট করব না। ওকে। তিথির হাতটা তার হাতের মধ্যে নিয়ে চোখের দিকে তাকিয়ে বললাম, শুভ্র সারিত গগনের শুভ্র চাঁদের আলো মাখাবো তোমার গায়ে যদি তুমি পাশে থাকো। বসন্তের রঙিন আভাসে ভাসাবো তোমায় যদি তুমি পাশে থাকো। একগুচ্ছ জোনাকির আলো গেঁথে দেবো তোমার খোপায় যদি তুমি পাশে থাকো। হৃদয় সিংহাসনে রানী করে রাখবো তোমায় সারাটা জীবন যদি তুমি পাশে থাকো। কিন্তু যদি বলো কেন? কারণ আমি তোমাকে বড্ড ভালোবাসি, হ্যাঁ বড্ড বেশি ভালোবাসি। তুমি কি হবে আমার সেই শুভ্রতার নীলিমা, রঙিন ক্যানভাসের সেই অঙ্কন, ভালোবাসার রানী? তিথির চোখের কোণে জল, মুগ্ধ হয়ে তাকালো সে মোহময় চাহনির পানে, শক্ত করে জড়িয়ে ধরল তার ভালোবাসাকে, যেন কোনোদিন হারাতে দেবে না। ইমন তিথির মাথায় একটা চুমু দিয়ে বলল, এখনো কিন্তু কিছুই বললা না, এমন হয়েছে আমার প্রপোজ? খুব একটা ভালো না, তবে চলবে। কথাটা বলে ভেঙচি কেটে সামনে হাঁটতে লাগলো তিথি, মুখে তার প্রসারিত হাসি। পেছনে ছুটে আসছে ইমন, মজার ছলে একটু জোরে ছুটল তিথি। ইমন পিছু পিছু দৌড়ে চিৎকার করে বলল, চলবে মানে কি বলে না তো? ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি।